ছুঁয়ে দেখার সাধ্য নেই, অনুভবই রাখি তাকে। দূরত্ব যতই হোক, আমি সারা জীবন ভালোবাসবো তাকে। পকেটে থাকা মুঠো ফোন সশব্দে বেজে ওঠে। ভাবনায় ব্যাঘাত ঘটে। মস্তিষ্ক পূর্ণতার বিচরণ থেকে বেরিয়ে ফোনে ঢুকে যায়। পকেট থেকে ফোনখানা বের করে। ফোনের স্ক্রিনে মিষ্টি নামখানা ভেসে ওঠে। কথা বলার ইচ্ছে না থাকলেও কল রিসিভ করে। মেয়েটার সাথে একটু কথা বললে যদি পূর্ণতা নামটাকে কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। মিষ্টির কণ্ঠে চঞ্চলতা স্পষ্ট। ইফতিয়ার গম্ভীর গলায় সালাম ফেরায়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে ইচ্ছে করছে চৌধুরী সাহেব, একটু দেখা করবেন? অনুরোধ করে বলে মিষ্টি। ভীষণ ভয়ে আছে সে। এখনই ইফতিয়ার তাকে মানা করে দিবে, এটা ঠিকই জানে মিষ্টি। তবুও আবদার করে বসলো। আসলে মন তো মানে না। ইফতিয়ার ফোঁস করে শ্বাস টানে। মিষ্টি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, বিশ্বাস করো। কোনোদিনও তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কথা ভাবতে পারবো না, কখনোই তোমাকে ছুঁয়ে দিতে পারবো না। আমার হৃদয়ে পূর্ণতা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আমি তোমার মাঝে পূর্ণতাকে খুঁজতে থাকি। আমি ভীষণ স্বার্থপর, পূর্ণতাকে একটু দেখার লোভে তোমাকে ব্যবহার করছি। থমকায় মিষ্টি। এসব সে জানে, তবুও ইফতিয়ারের মুখ থেকে সরাসরি শুনতে একটু বেশি কষ্ট হচ্ছে। মনে রাখার জন্যেও কি একটু মিথ্যে অভিনয় করতে পারে না? সে কি বোঝে না মিষ্টির হৃদয়ে রক্তক্ষরণ হয়? ইফতিয়ার আবারও বলে, এই দানে তুমি একটু বেশি অধিকার দেখাচ্ছ। আমার কাছে তোমার চাওয়া পাওয়া বাড়ছে। আমি তুমি আশকারা দিতে চাই না, মিথ্যের স্বপ্নও দেখাবো না। আমার জীবনে পূর্ণতা ছাড়া কখনো কেউ ছিল না, আর ইন ফিউচার কেউ থাকবেও না। মৃত্যুর পরে আমি পূর্ণতাকে ভুলবো না, পরপরে অপেক্ষা করবো পূর্ণতার। সেখানে আমাদের সংসার হবে, পূর্ণতা আমার হবে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় মিষ্টি। মৃদু হেসে বলে, আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকব, যা বলবেন তাই শুনবো, আর কখনো আবদার করব না। ভালোবাসা চাই না আমি, আপনার ভালো সময়ে সঙ্গীও হতে চাই না। শুধু খারাপ সময়ে আপনার পাশে রাখবেন আমায়। দিন শেষে একবার কেমন আছো মিষ্টি বলবেন, তাতেই চলবে আমার। আপনাকে দু চোখ ভরে দেখতে পেলেই আমি সন্তুষ্ট, আর কিচ্ছু চাই না। ভালোবাসা ছাড়া বাকি জীবন কাটাতে পারবে? আফসোস হবে না? হবে না, আর যদি হয়ও আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দিয়েন, সব আফসোস মিটে যাবে। পরপারে আমি আপনার পিছু নিব, আপনি পূর্ণতার পিছু নিবেন, আর পূর্ণতা অভিরাজের পিছু নিবে। কি দারুণ ভাগ্য আমাদের। অভিরাজের শ্বশুর বাড়িতে আজকেই প্রথম রাত্রি যাপন। সেলিনা বেগম নানান পদের রান্না করেছে মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্যে। সেলিম নতুন বিছানার চাদর এনেছে। দোকান থেকে বোতলের পানি কিনে এনেছে যাতে জামাইয়ের কোনো অসুবিধে না হয়। এখন দুই জামাই শ্বশুর মিলে গল্প গুজব করছেন, হাসাহাসি করছে। বাবা মায়ের খুশি দেখে পূর্ণতার কলিজা ঠান্ডা হয়ে যায়। মোবাইল ফোন সম্পর্কে পূর্ণতার ধারণা খুবই কম। অভির বড় বড় দুটো মোবাইল ফোন আছে, পূর্ণতা কখনো ছুঁয়েও দেখেনি। আজকে একা একা বসে আছে বিধায় ফোন দেখতে ইচ্ছে করে। চট করে বিছানার মাঝখানে থাকা একটা ফোন হাতে তুলে নেয়। অভিকে কয়েকবার ব্যবহার করতে দেখেছে। একবার কিছু দেখলে সহজে ভোলে না পূর্ণতা। অভি যেভাবে ফোন চালু করেছিল পূর্ণতাও ঠিক সেইভাবেই চালু করে। আর তখনই দেখতে পাই এক অবিশ্বাস্য বিষয়। হাত ফসকে ফোনটা মাটিতে পড়ে যায়। আখি পল্লব টলমল করে ওঠে মুহূর্তেই। শ্বাস আটকে আসছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। হাত পা মৃদু কাঁপছে। পাতলা গোলাপি ওষ্ঠদয় নেড়ে পূর্ণতা বলে ওঠে, আমার মুগ্ধ পুরুষটি আমাকে ঠকাতে পারে না। আমার এমপি সাহেব পবিত্র, আমার অহংকার, সে পাপী নয়। হে আল্লাহ, হয়তো আমার দেখা ভুল প্রমাণ করুন, নয়তো আমার প্রাণ নিয়ে নিন। মরার আগেই অমৃত যন্ত্রণা দিয়েন না আমায়। জমিদার সাহেবের বড় পুত্র মনোয়ার শান্ত স্বভাবের মাটির মানুষ। বাবার অন্যায়ের প্রতিবাদ সে কখনোই করতে পারেনি, তবে সমর্থনও করেনি। তার নিজস্ব একটা জগৎ ছিল, সেই জগৎ জুড়ে ছিল বউ এবং ছেলে। মনোয়ারের প্রথম স্ত্রী আনিকা ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে।
বাবার স্বপ্ন ছিল উকিল হবে, সেই পথেই হাঁটছিলেন সে। হঠাৎ মনোয়ারের সাথে দেখা হয়। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মনোয়ার। তারপর 2 বছর পেছনে পেছনে ঘুরে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন আনিকাকে। মনোয়ারের দাদা জমিদার মতিন বেশ পছন্দ করে আনিকাকে। প্রস্তাব পাঠায় বাড়িতে। উচ্চবিত্ত জমিদার পরিবার থেকে প্রস্তাব পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। আনিকার বাবা আনিস খুশি হয়ে মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করেন। বিয়ের পরে শ্বশুরবাড়ি পা রাখতেই আনিকা বুঝতে পারে জমিদার বাড়ির পুরুষদের চরিত্রে সমস্যা রয়েছে। নতুন বউয়ের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়েছিলেন 2 দেবর। সব উপেক্ষা করে সংসার করার প্রতিজ্ঞা করে। দেবরদের শুধরানোর কথা ভাবে। তখন বুঝতে পারে নারী পাচারের চক্র। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না আনিকা, তাই ঘোর প্রতিবাদ জানায়। মনোয়ারের কাছেও নালিশ জানায়, কিন্তু আনিকার কথা কেউ আমলে নেয় না। ততদিনে আনিকার পেটে অস্থির অস্তিত্ব টের পেয়েছে আনিকা। দিন যায়, মাস যায়, জমিদারদের নারী পাচারের রহস্য উন্মোচন হতে থাকে। নিরীহ অনাথ মেয়েদের চোখের পানি ভাসতে থাকে আনিকার চোখে। অতঃপর পুলিশের সাহায্য নেওয়ার হুমকি দেয় আনিকা। জমিদার সাহেব ঢের বুঝতে পারে এই মেয়েকে হালকাভাবে নিলে চলবে না, মুখ বন্ধ করাতে হবে। হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তার বড় পুত্র মনোয়ারকে। বইয়ের থেকে ছেলেকে দূরে করতে দ্বিতীয় নারীর সাহায্য নেয়। উত্তেজনামূলক ঔষধ খাইয়ে ছেলের কক্ষে পাঠায় অন্য নারী। বাবার চক্রান্ত ধরতে অক্ষর মনোয়ার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পরনারীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হাসপাতালের বেডে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকা আনিকা বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন স্বামীর আশায়। আনিকা যখন 2 হাতে পেট চেপে চিৎকার করে কাঁদছে, মনোয়ার তখন অন্য নারীর অধর সুধা পান করছে। চাউনি যখন আনিকার কাপড় আগলা করে বাচ্চাদের করার প্রস্তুতি নিচ্ছে, মনোয়ার তখন অন্য নারীর কাপড় খুলে নরম দেহের ভাঁজে সুখ খুঁজছে। কিছু মুহূর্তের জন্য আনিকার মনে হচ্ছিল সে বাঁচবে না। মরণ যন্ত্রণায় যখন ছটফট করছিল আনিকা, মনোয়ারের জন্য কামুক উত্তেজনায় বেসামাল হচ্ছিল পরনারীর সঙ্গে। ঘন নিঃশ্বাসে মুখরিত হচ্ছিল গোটা কক্ষ। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন মনোয়ার শরীরের ক্ষুধা নিবারণ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। চিকন স্বরে কেঁদে ওঠে ছোট বাচ্চা। হাত পা নাড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে নিজের আগমন বার্তা দেয় গোটা জমিদার বাড়িকে। মতিন তার কক্ষ হতে শুনতে পায় সেই কান্নার স্বর। ছটফট করে ওঠে সে। কারুকার্যে নির্মিত লাঠি ভর দিয়ে দ্রুত পায়ে ছুটতে থাকে আতুর ঘরের দিকে। মাঝপথে মমতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি। বড় বউ, আমার নাতির ঘরের পুতি আইছে, মিষ্টি বিলাইতে কও গোটা পাড়ায়। ডাকো সাহেব রে, 10টা গরুর ব্যবস্থা করতে কও। 5 গরু দিয়া মেরে আকিকা দিয়া বেটার নাম রাখবো আমি। শ্বশুরের মুখের ওপর কথা বলার সাহস ছিল না মমতা বেগমের, তাই তিনি ছুটে স্বামীর কক্ষে। ছেলে হওয়ার সংবাদ দেওয়াতে সাহেব খুশি হয়। মমতা বেগম এতক্ষণে আতুর ঘরে ঢুকে অভিকে কোলে নেয়, চুমুতে ভরিয়ে দেয় মুখমণ্ডল। গভীর রাত। পূর্ণতা হাঁটু মুড়ে বসে আছে বিছানায়, হাতে তার ডায়েরি। এই ডায়েরিটা অভিরাজের। ডায়েরির উপরে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে নামখানা। পূর্ণতা বুঝতে পারে নিজের জীবনের ঘটনা লিখে রাখা হয়েছে এই ডায়েরিতে। ডায়েরিখানা মূলত অভি দিয়েছে পূর্ণতাকে। একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিল পূর্ণতা অভির দিকে। কোনো প্রকার উত্তর না দিয়ে অভি ডায়েরিটা হাতে ধরিয়ে দিয়েছিল পূর্ণতার এবং বলেছে, এখানেই রয়েছে তোমার সকল প্রশ্নের উত্তর। বিছানার আরেক পাশে বেঘরে ঘুমোচ্ছে অভি। পূর্ণতা দেখে, চোখের পলক ফেলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটির দিকে। মনে মনে আওড়ায়, যদি কখনো জানতে পারি আপনিই ছিলেন পাপের রাজ্যের রাজা, কথা দিলাম আপনার বুকে ছুরি চালাতেও 2 বার ভাববো না আমি। দূরে কোথাও কুকুরে কুকুরে বোধহয় ঝগড়া বেঁধেছে। একদম কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে। এক দল কুকুর ঘেউ ঘেউ করে যাচ্ছে। সেই শব্দে ঘুম ভাঙে অভির। কপাল কুঁচকে টিপ টিপ করে আঁখি মেলে তাকায়। প্রথমেই নজর আটকায় বাচ্চা বউয়ের দিকে। কপালে 3টে ভাঁজ পড়ে অভির। হাই তুলে বলে ওঠে, বসে আছো যে?
পূর্ণতা ঘাড় বাঁকিয়ে তাকায় অভির মুখপানে। কি মায়াময় মুখখানা, যেন কোনো মায়া রাজ্যের রাজপুত্র। কিন্তু কে বলবে এই মায়াবী মুখখানার আড়ালে রয়েছে আলাদা এক রহস্য। মুহূর্তেই পূর্ণতার মেজাজ বিগড়ে যায়, চিবিয়ে চিবিয়ে জবাব দেয়। ভাবছি কিভাবে খুন করা যায় আপনাকে। বাঁকা হাসে অভি। পূর্ণতার হাত ধরে এক টানে বুকে এনে ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে চুম্বন এঁকে দেয় অধরে। হতভম্ব পূর্ণতা কিছু বলারও সুযোগ পায় না। তুমি ছুঁয়ে দিলেই তো আমি খুন হয়ে যাই জান। ভালোবাসি পূর্ণতা, ভীষণ ভালোবাসি তোমায়। তুমি আমার সুখ, তোমাতেই পরিপূর্ণ আমি। পূর্ণতার আখি পল্লব ভারী হয়ে আসে, হৃদয়ের আকুলতা বাড়তে থাকে। উপচে পড়া আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। দুই হাতে জড়িয়ে ধরে অভিরাজের গলা, কান্না গিলে গিলে বলে, একবার বলুন, আমি যা দেখেছি সব ভুল। আমার এমপি সাহেব সৎ এবং শুদ্ধ পুরুষ। আমি যে সহ্য করতে পারছি না এমপি সাহেব, ভীষণ কষ্ট হচ্ছে আমার, হেরে যাচ্ছি আমি, আমার অহংকারের পতন হচ্ছে। তোমাকে ছুঁয়ে বলছি পূর্ণতা, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার এমপি সাহেব তোমাতেই সন্তুষ্ট থাকবে। কখনো যদি পরনারীর চিন্তা আমার মাথায় আসে, তখনই যেন আমার মৃত্যু হয়। একটু থেমে অভি আবার বলে, তুমি যা দেখেছো ভুল নয়। মনার সাথে আমাকে এক ঘরে বন্দি করে দেওয়া হয়েছিল। আবার সাথে ঘনিষ্ঠ হতে মনা নিজের কাপড় খুলে ফেলেছিল, এবং সেটাই ক্যামেরা বন্দি করেছে আমাকে হুমকি দিতে, আমাদের সম্পর্কে ফাটল ধরাতে। জমিদার বাড়িতে আজকে একটা বিশাল ঘূর্ণিঝড় আসতে চলেছে, বেশ বুঝতে পারছে অভি। পূর্ণতা সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তারপর পূর্ণতার এক কথা, সে বাড়িতে ফিরবে। অভির ইচ্ছে ছিল আরো একটা দিন শ্বশুর বাড়িতে কাটানোর, কিন্তু বউয়ের জেদের কাছে হার মেনে নেয়। গোটা রাস্তা একটাও কথা বলে না পূর্ণতা। জমিদার বাড়ির সামনে গাড়ি থামতেই নেমে পড়ে পূর্ণতা, বড় বড় পা ফেলে বাড়িতে ঢোকে। জমিদার বাড়ির সকল পুরুষরা সকালের নাস্তা করতে বসেছে। বরাবরই সকলে একসাথে খাবার খায়। মাটিতে পাটি বিছিয়ে সকলেই লাইন ধরে বসেছে থালা নিয়ে। শিউলি একা হাতে খাবার পরিবেশন করছে। ইফাত কালকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, সেও সকলের সাথে খেতে বসেছে। ডান হাত না থাকাতে বা হাতেই খেতে হয় তাকে। কিছুদিনে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছে। ইমন ঈশানও রয়েছে এখানে উপস্থিত। পূর্ণতা সকলের দিকে নজর বুলায়। জমিদার বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকার পরেও রান্নার দিকটা বরাবরই বাড়ির বউরা দেখে নেয়। কাজের লোকের হাতের রান্না পুরুষদের ঠিক পোষায় না। মমতা বেগম খানিকটা দূরে বসে পান চিবুচ্ছে। রেশমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। পূর্ণতা সরাসরি জমিদার সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। তিনি সবে এক টুকরো রুটি মুখে পুরতে যাচ্ছিলেন। পূর্ণতার আগমনে থেমে যায়। আপনার নাতনিকে বিয়ে দিতে হবে আজকেই এবং এই মুহূর্তে। চমকায় সকলেই। খাওয়ার মনোযোগ নষ্ট হয়। দৃষ্টি পড়ে পূর্ণতার দিকে। মমতা বেগম খেকে এগিয়ে আসে। হারাম জাদি, আমার নাতির বিয়া দিমু কি দিমু না এটা তুই বইলা দিবি? পূর্ণতা মাথার ঘোমটা টেনে চোখ পাকিয়ে তাকায় মমতা বেগমের পানে। হ্যাঁ, আমি বলে দিব, এমপির বউ আমি, জমিদার বাড়ির বড় বউ, আমার কথাই সব হবে। মামুন ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে যায়। এই মেয়ে, গলা নামিয়ে কথা বলো। আপনি গলা নামিয়ে কথা বলুন, লজ্জাহীন কা পুরুষ। ঘরে বউ থাকতেও পরক্রিয়া করেন, বড় ভাবির সাথে রঙ্গলীলায় মত্ত থাকেন, ওই মুখে কথা বলেন কি করে কা পুরুষ? থমথমে খায় মামুন। ললাটে চিন্তার ভাঁজ পড়ে। একরত্তির মেয়ে এসব জানলো কি করে? রিমা মামুনের পাশেই ছিল। সে বুঝতে পেরেছে পূর্ণতার কথার মানে। আঁখি ছলছল করে তার, মাথা নুইয়ে ফেলে। অভি ততক্ষণে এসে দাঁড়িয়েছে পূর্ণতার পাশে। মনে মনে বেশ ঘাবড়ে আছে সে। তার বউ যে আজকে লঙ্কা কাণ্ড বাঁধা বেশ বেশ বুঝতে পারছে। মনোয়ার শান্ত গলায় বলে, পূর্ণমা, কি হয়েছে ভালো করে বলো, আমরা বুঝতে পারছি না তো। ঠিক এটারই অপেক্ষায় ছিল পূর্ণতা। চওড়া গলায় বলতে থাকে, আপনার বোনের মেয়ে আদরে আদরে চরিত্রহীন হয়ে উঠেছে, বিবাহিত পুরুষদের প্রতি ঝোঁক তার, এতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার বোনের কন্যা আমার স্বামীর দিকে নজর দিয়েছে, আমার শুদ্ধ পুরুষকে অশুদ্ধ করে দেওয়ার পায়তারা এঁটেছে। তাকে আমি ছেড়ে দেব না। হয় আপনারা এই মুহূর্তে তাকে তার বিয়ে দিবেন, নয়তো আমি থানা পুলিশ করব।
তারায় তারায় রটিয়ে দিব। জমিদার বাড়ির পুরুষদের মতোই জমিদার বাড়ির মহিলাদেরও চরিত্রে সমস্যা রয়েছে। মনাও এসেছে। সদ্য ঘুম থেকে উঠেছে সে। অবশ্য পূর্ণতার চওড়া গলার আওয়াজেই তার ঘুম ছুটেছে। পূর্ণতার সম্পূর্ণ কথাই মনা শুনতে পেয়েছে। গটগট পায়ে পূর্ণতার সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে চাপকে তোমার। বাকিটা শেষ করতে পারে না, তার আগেই পূর্ণতা ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয় মনার বা গালে। চমকায় সকলে। অভি শুকনো ঢোক গিলে মমতা গর্জে ওঠে। চলে তোর সাহস কত, আমার নাতনির গায়ে হাত তুলিস? পূর্ণতা আঙ্গুল তুলে মমতাকে বলে, আর একটা কথা বললে আপনার গায়েও হাত তুলতে পারি। দু পা পিছিয়ে যায় মমতা। ইফাত নীরব দর্শক, সে কথা বলার সাহস করে না। তবে মনে মনে রাগ পুষে রয়েছে তার। শুধু একটু সময়ের প্রয়োজন, এই রত্তি মেয়ের তেজ ইফাত ভেঙে দিবেই। শিউলি অভিকে বলে, তোমার বউকে সামলাও, ও ভুল করছে। অভিকে জবাব দিতে না দিয়ে পূর্ণতা জবাব দেয়, বউকে সামলানোর কিছু নেই এখানে। এমপি সাহেবের বউ অন্যায়কে প্রশ্রয় দেয় না। সাহেব মনে মনে কিছু একটা ভাবে। মামুন তার কানে কানে বলে, বাবা, মেয়েটার তেজ দিন দিন বেড়েই চলেছে। জমিদার দীর্ঘশ্বাস ফেলে বলে, উই পোকায় পাখা গজায় মরিবার তরে, মেয়েটার সময় ঘনিয়ে আসছে। খুব খুব করে কেশে গলা পরিষ্কার করে জমিদার বলে, বিয়ে দিব, ছেলে পাবো কোথায়? ছেলে তো সামনেই রয়েছে। চরিত্রহীন মেয়ের জন্য চরিত্রহীন ছেলে একদম মিলবে দুজনের। ইফাদের টনক নড়ে। পূর্ণতা যে তার দিকেই ইশারা করছে বেশ বুঝতে পেরেছে। একদম আমাকে টানবে না এসবের মধ্যে। মনাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর মতো মেয়েকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। ইফাদের উচ্চস্বর। মুচকি হাসি পূর্ণতা। তাহলে ভাবুন, আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, তখন আমার কেমন লেগেছে। আমারও মনে হয়েছে আপনাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। একই রকমের অনুভূতি আমারও হচ্ছিল। জীবনের প্রতি ঘৃণা চলে এসেছিল। অনুভব করতে পারছেন খারাপ মানুষদের জীবনে জড়াতে কতটা যন্ত্রণা হয়। মাথা নিচু করে ফেলে ইফাত। মনাকে বিয়ে করতে একদম চাই না সে, কারণ মনার খারাপ রূপটা ভালো করেই জানা তার। খারাপ চরিত্রহীন মেয়েদের সাথে বিছানায় যাওয়া যায়, বিয়ে করা যায় না। জমিদার সাহেব বলে, ঠিক আছে, আমি ইফাত এবং মনার বিয়ে দিব। পূর্ণতার দাপটে ইফাত এবং মনার বিয়ে দিতে বাধ্য হয় জমিদার সাহেব। ঘরোয়াভাবে কাজী ডেকে বিয়ে সম্পূর্ণ করা হয়। রেশমা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে চলেছে। নিজের ছেলের পাশে মনাকে মানতে নারাজ সে। ইফাতের চোখে মুখেও বিরক্তির ছাপ। স্বভাবতই ছেলেরা বিয়ের করার ক্ষেত্রে সাধারণ এবং শালীন মেয়ে খোঁজে। গোটা বিয়ের সময়টাতে চুপ ছিল অভি। বউয়ের কাণ্ড কারখানা দেখতে ব্যস্ত সে। কে বলবে এই মেয়ে সদ্য 15তে পা দেওয়া কিশোরী? তাকে তো পূর্ণবয়স্ক যুবতী মনে হয়। যেমন রূপের ঝিলিক তেমন দাপট। মনে মনে সন্তুষ্ট অভি। আসলে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের জন্য সঠিক জীবনসঙ্গী বাছাই করে রেখেছেন। অভির ওয়ালেট হতে মোটা অঙ্কের কিছু টাকা বের করে কাজীর হাতে ধরিয়ে দেয় পূর্ণতা। হাসি মুখে বলে, ওনাদের জন্য দোয়া করবেন চাচা, তারা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। কাজী পূর্ণতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। মনা পূর্ণতার মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, কাজটা একদম ভালো করলি না তুই, তোকে আমি খুন করে ফেলবো। মনা বেশ অনেকটা লম্বা পূর্ণতার থেকে। ধবধবে ফর্সা গায়ের রং, উজ্জ্বল চেহারা, পোশাক আশাকগুলোতেও আভিজাত্যের ছোঁয়া। পাতলা সরু ঠোঁট দুটোতে হালকা লিপস্টিকের ছোঁয়া রয়েছে। বোঝাই যাচ্ছে গতকাল রাতে লিপস্টিক না মুছেই ঘুমিয়েছিল। মৃদু হাসে পূর্ণতা। 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে, আপনার আমাদের স্কুলের আজিম স্যারের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তার সংসারটা ভাঙতে বসেছে আপনার জন্য। ইফতিয়ার চৌধুরীকে বাজে প্রস্তাব দিয়েছেন আপনি। সে আপনাকে প্রত্যাখ্যান করাতে তার বোনকে অপহরণ করানোর বুদ্ধি সাজিয়েছেন। এই অবধি ঠিক ছিল। আমি সবটা জেনেও চুপ ছিলাম, কারণ ওনাদের থেকে আপনি আমার বেশি আপন। কিন্তু আপনি ভুল জায়গায় হাত বাড়িয়েছেন। পূর্ণতার এমপি সাহেবের দিকে হাত বাড়ানোর সাহস হলো কি করে আপনার? আমার এমপির দিকে বাজে দৃষ্টিতে তাকানোর স্পর্ধা কে দিয়েছে? আপনার চোখ দুটো খুলে লুডো খেলবো আমি, মনে রাখবেন।
পূর্ণতার চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছে। ভয় পায় মনা, 2 পা পিছিয়ে যায়, ঘাবড়ায় অভি নিজেও। এত কথা কিভাবে জানলো পূর্ণতা? পূর্ণতা আবারও বলে ওঠে, আশা করব এখন থেকে ভালো হয়ে যাবেন। দেহ ব্যবসা ছেড়ে স্বামী সংসার নিয়ে ভাববেন, ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করবেন। ইফাত প্রস্থান করে, মনাও চলে যায়। হাসে পূর্ণতা, অতঃপর সকলের উদ্দেশ্যে বলে, খেতে বসুন সবাই, আমি খাবার পরিবেশন করব আজকে। কেউ কিছু বলার সাহস করে না। ভদ্রলোকের মতো খাবারের আসনে বসে পড়ে। অভিও বসে। ইমন ঈশান পূর্ণতাকে সাহায্য করার জন্যে একে একে খাবারের সকল জিনিস আনতে থাকে। নিজ হাতে জমিদার বাড়ির সকল পুরুষদের খাবার পরিবেশন করে পূর্ণতা। পাক্কা গিন্নির মতো সকলের থালায় ভাত তরকারি বেড়ে দিতে থাকে। জমিদার সাহেব ভেতরে ভেতরে রেগে থাকলেও ওপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে। একরত্তি মেয়েকে তিনি কোনোভাবেই ভেঙে দিতে পারছে না, হারাতে পারছে না। ঠিক নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে ক্ষমতা রাজত্ব দুটোই হারাবেন তিনি। জমিদারের থালায় 2টো রুটি দিয়ে চলে আসতে নিলেই জমিদার বলে ওঠে, বড্ড বেড়েছ তুমি, জানো তো যত বাড়তি তত ঘাটতি। পূর্ণতা আরও একটা রুটি জমিদারের থালায় দিয়ে ফিসফিস করে বলে, আজকে রাতে একটা পুত্র হারাতে চলেছেন আপনি। আপনার বেহায়া বেয়াদব কাপুরুষ ছেলে আজকে আমার মায়ের দিকে হাত বাড়াতে যাবে, আর ঠিক তখনই তার হাত দুটো কাটা পড়বে, প্রাণ নিয়ে ফিরতে পারবে না, কথা দিলাম আপনাকে। জমিদার ঘাবড়ায়, কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মেলে। আজকে তার ছেলে আর খাবার মুখে তুলতে পারে না। থ মেরে বসে থাকে খাবারের দিকে তাকিয়ে। পূর্ণতা বাঁকা হেসে উঠে যায়। আপন মনে বিড়বিড় করে বলে, আপনাদের বধিবে যে এই বাড়িতেই বাড়িয়েছে সে। মিষ্টি নিজু কক্ষ হতে বের হয়নি। এমনিতেই বাড়ির পরিবেশ তার পছন্দ না। যত বড় হচ্ছে তত পরিবারের প্রতি বিতৃষ্ণা চলে আসছে তার। বালিশে মুখ থুবড়ে পড়েছিল সে। ইফতিয়ারের জন্মদিন আজ। সুন্দর একটা উপহার তৈরি করেছে মিষ্টি নিজ হাতে, ইফতিয়ারকে দেবে বলে। কিন্তু ইফতিয়ার যে নেবে না ঠিক জানে সে। সকাল থেকে কয়েকবার কল দিতে গিয়েও দেয়নি। সেই পূর্ণতা শুরু করে দেবে। এসব ভাবনার মাঝেই কল বেজে ওঠে। মিষ্টি চমকালেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কেননা ইফতিয়ার ছাড়া আর কেউ মিষ্টিকে কল করে না। তাড়াহুড়ো করে উঠে বসে কল রিসিভ করে মিষ্টি। শুভ জন্মদিন চৌধুরী সাহেব। ইফতিয়ার প্রতি উত্তরে কিছু বলে না, উল্টে প্রশ্ন করে, বাড়িতে ঝামেলা হয়েছে? না, ভাবি মেজো ভাইয়া আর মোনা আপুর বিয়ে দিয়ে দিয়েছে। ইফতিয়ার বোধহয় একটু বিরক্ত হয়। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, এই মেয়েটা যে যে ঝামেলার মধ্যে গিয়ে পড়ে, এত পাক না। নিজের বিপদের কথা একবারও চিন্তা কর না। আবার দেখো আমার সাথে। মিষ্টির খুব করে বলতে ইচ্ছে করে, আপনার অধিকার নেই আমার ভাইয়ের বধূকে বকার। তাকে নিয়ে চিন্তা করার জন্য আমার ভাই রয়েছে। কিন্তু বলতে পারে না। অপমানজনক কথা বলে হয়তো চুপ করাতে পারবে, মুখ থেকে পূর্ণতা নামটা সরাতে পারবে। কিন্তু হৃদয় থেকে কি করে পূর্ণতার নাম মুছবে? কি করে হৃদয়ের ব্যাকুলতা কমাবে? আই এম সরি মিষ্টি, ওর বিপদের কথা শুনলে জাস্ট কন্ট্রোললেস হয়ে পড়ে। আম্মা একটা সলিউশন দিল জানো। অধিক আগ্রহে মিষ্টি শুধায়, কি সলিউশন? বলল বিয়ে করে নিতে। সারাক্ষণ বউ পাশে থাকলে নাকি পূর্ণতাকে বেশি মনে পড়বে না, ভুলে যেতে সহজ হবে। আর আমিও তাই ভাবছিলাম, তুমি কি বলো? মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি যা চাইবেন তাই হবে, আমার বলার কিছু নেই। আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমার সম্মতি রয়েছে। আমি কালকে আম্মা আব্বুকে নিয়ে আসছি তোমার বাড়িতে। রাগ করেছ? ঠিক আছে, ভালো থেকো। রাগ পড়ে গেলে হাসো, নিজের খেয়াল রেখো। আর থেমে যায় ইফতিয়ার। মিষ্টি বুঝতে পারে কি বলবে, তাই নিজেই বলে, নিজের জীবন দিয়ে হলেও আপনার ভালোবাসার জীবন আমি বাঁচাবো, তার খেয়াল রাখবো। চিন্তা করবেন না, ভাবির কিছুই হবে না, সে ভালো থাকবে। বলেই কল কেটে দেয় মিষ্টি। ভীষণ কান্না পায়, কিন্তু কাঁদে না। মনকে শান্ত করার পায়তারা চালায়। বোকা মিষ্টি, মানুষটার সঙ্গ পেতে চলেছিস, এটাতেই সন্তুষ্ট থাক। ভালোবাসার আশা করিস না, ওইটা বরং তোলা থাক। পরের জীবনে সুদে আসলে ভালোবাসা আদায় করে নিস।
ইফতিয়ারের কক্ষে পূর্ণতার বিশাল বড় একখানা ফটো টাঙানো রয়েছে। সেই ফটোর সামনে গিয়ে দাঁড়ায় ইফতিয়ার। পূর্ণতার কপালে হাত রেখে আপন মনে বলে, তোমাকে পাওয়ার দাবি আমি মরার পরেও ছাড়ব না। আমার পূর্ণতা, জানো, কল্পনা আমি রোজ তোমার ছুঁয়ে দিই। তোমার সাথে স্বপ্নের রাজ্যে বসবাস আমার। সেখানে তুমি আমি একে অপরের পরিপূরক। কে বলে তুমি আমার না? কে বলে তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই? আমি জানি তুমি আমার না, হোক না কল্পনায়, তবুও তো তুমি আমারই। তোমার নামে লিখে চিঠি দিলাম হাওয়ায় উড়িয়ে, তুমি আমার বাঁচার কারণ হৃদয়ে রেখো জড়িয়ে। পূর্ণতার দিকে নজর রেখে মনে মনে আওড়াই অভি। আজকাল মনটা বড্ড আনচান করে। হারানোর ব্যথা হৃদয় নাড়িয়ে দেয়। সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না, কথাটা মস্তিষ্কে সারাক্ষণ বিচরণ করে। ছোটবেলায় মাকে দেখেছে, মা এবং তার জীবন ছিল রূপকথার মতো, কিন্তু হঠাৎ দমকা হাওয়া সবটা এলোমেলো করে দিয়েছিল। মাত্র কয়েকটা ঘন্টা ছোট্ট অভিরাজকে এতিম বানিয়েছিল। আজও মনে পড়ে মায়ের আত্মচিৎকার। চোখের সামনে ভাসে রক্তাক্ত মায়ের দেহখানি। পোস্টমর্টেমের রিপোর্টের লেখাগুলো আজও ভোলেনি। অভিরাজের ফুলের মতো মায়ের গায়ে নরপিশাচের ছোঁয়া লেগেছিল। আবারও কি সেই দমকা হাওয়া আসবে? ভাসিয়ে নিবে সব সুখ, কেড়ে নিবে পূর্ণতারূপী ফুলকে? আরও একবার নিঃস্ব হবে কি অভিরাজ? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার সামনে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে পূর্ণতা। লম্বা চুলগুলো ছড়িয়ে আছে বিছানায়। কলম ঠোঁটের ভাঁজে গুজে কিছু একটা চিন্তা করছে। কি অপূর্ব দৃশ্য! সোফা ছেড়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে অভিরাজ। বসে পড়ে পূর্ণতার পাশে। যত্ন করে খোপা তুলে দেয় পূর্ণতার চুলে। পূর্ণতার মনোযোগ নষ্ট হয়। অভির পানে তাকায়। বরাবরের মতো ডুবে যায় বিলাই চোখ দুটোতে। কিছু তো একটা আছেই ওই চোখে, যা পূর্ণতাকে মুগ্ধ হতে বাধ্য করে। এমপি সাহেব দিলেন তো মনোযোগ নষ্ট করে, পড়ছিলাম আমি। কপট রাগ দেখিয়ে ঠোঁট চৌখা করে বলে পূর্ণতা। অভি পেছন থেকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে জবাব দেয়, ঠোঁট ফুলাবে না বউ, খেয়ে ফেলতে ইচ্ছে করে। পূর্ণতা চিমটি কাটে অভির বাহুতে। ব্যথা না পেলেও মিছিমিছি অভির শব্দ করে ওঠে। আহ! থেমে যায় পূর্ণতা। আলতো করে হাত বুলিয়ে দেয় আঘাত দেওয়া স্থানে। খেয়ে ফেলুন, না করছে কে? না থাক, বাচ্চা বউ, রিস্ক নেব না। মোটেও আমি বাচ্চা না, বড় হয়ে গিয়েছি। এখন তো বাচ্চা জন্ম দেওয়ার বয়স আমার। আরে বাচ্চা চাইছো? লজ্জা পায় পূর্ণতা। লাজুক হেসে মাথা নুইয়ে ফেলে। পূর্ণতার লজ্জা বুঝতে পেরে অভি আবারও বলে, কি নাম রাখা যায় বলো তো আমাদের মেয়ের? মেয়ে হবে না তো, আমাদের ছেলে হবে। আচ্ছা, ছেলেই হলো তো, ছেলের কি নাম রাখা যায়? পূর্ণতা একটু ভেবে জবাব দেয়, আমাদের ছেলের নাম রাখবো আরিয়ান, আর মেয়ে হলে ইভা। অভির ললাটে ভাঁজ পড়ে। ইভা? কিন্তু কেন? ইফতিয়ারের নামের সাথে মিল রেখে? তাহলে কি পূর্ণতার মনে ইফতিয়ারের জন্য দুর্বলতা তৈরি হচ্ছে? মস্তিষ্ক অশান্ত হয়ে অভির হাত আলগা করে ফেলে। আখিদয় চলে ওঠে পূর্ণতা তখন বলে ওঠে, ইভার চাচাদের সকলের নাম ই দিয়ে, কিন্তু বাবার নাম শুধু অ দিয়ে। চাচাদের তো অধিকার আছে তাদের একমাত্র রাজকন্যার নামের ওপর, তাই তাদের নামের সাথে মিলিয়ে রাখার, তাই ইভা রাখবো। স্বস্তির নিঃশ্বাস ফেলে অভি। শুধু শুধু আজাইরা কথা ভাবছিল। এটা ভেবেই ঠোঁটে হাসি ফুটে ওঠেছে পূর্ণতার। ছোট্ট মস্তিষ্কের কোথাও ইফতিয়ার নামটা নেই। সারাটা জুড়ে অভিরাজের বিচরণ। আর কি চাই? পূর্ণ ধরো আমি কোনো ভুল করে ফেললাম, বা কখনো তুমি জানতে পারলে মস্ত বড় অপরাধী আমি, আমায় কি ক্ষমা করবে নাকি কঠিন শাস্তি দেবে? আলতো হেসে পূর্ণতা জবাব দেয়, আপনাকে আঘাত করার শক্তি আমার নেই, তবে নিজেকে আঘাত করার সাহস আছে। যদি কখনো ঠকে যাই তাহলে সেই দিন হবে এই দুনিয়ায় আমার শেষ দিন। আর জবাব দেওয়ার সাহস হয় না অভিরাজের। চুপ করে দেখতে থাকে প্রেয়সীকে। আজকে ইফতিয়ার চৌধুরী ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। ইরিন ছোট ছোট চোখ করে ইফতিয়ারকে পর্যবেক্ষণ করছে। এত খুশি কেন সে? সুঠাম দেহে সাদা রঙের শার্ট জড়িয়েছে। সিল্ক চুলগুলোতে একটু জেলের ছোঁয়া লাগিয়ে ভালো করে পরিপাটি করে নেয়।
ক্লিন শেভ করেছিল কিছুদিন আগে, হালকা দাড়ির দেখা মিলেছে ফর্সা গালে। সব মিলিয়ে দারুণ লাগছে। ইরিন মনে মনে কয়েকবার মাশাআল্লাহ আওড়ায়। আমিনা বেগম এবং ইসমাইল চৌধুরীও তৈরি হয়েছে, একমাত্র ছেলের জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছে। একটু সাজুগুজু না করলে চলে? মিষ্টির জন্য বিদেশ হতে ডায়মন্ডের নেকলেস আনিয়েছেন তিনি। আজকেই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে আসবে। ইরিনের পাশে বসেছে ইফতিয়ার। ভাইয়ের মুখশ্রীতে খুশির আমেজ দেখে ইরিন প্রশ্ন করে, ভাই তুই এত খুশি? হব না আপু, কতদিন ধরে পূর্ণতাকে দেখব। হতাশার নিঃশ্বাস ফেলে ইরিন। তুই পাগল হয়ে যাচ্ছিস ভাই, এভাবে বাঁচা যায় নাকি? তুই কেন মেনে নিচ্ছিস না? পূর্ণতা অন্য কারো বউ। তুমি তো এখনো মেনে নিতে পারলে না সাগর ভাইয়ার পেছনে। 10 বছর হয়ে গেল, নতুন করে জীবন সাজাতে পারলে না। ইরিন মাথা নুইয়ে ফেলে। ইফতিয়ার ইরিনের কাঁধে মাথা রাখে। সাগর ভাইয়া দুনিয়াতে নেই 10 বছর হয়ে গেল। পৃথিবীর কোথাও খুঁজে তুমি তাকে একটুও দেখতে পারবে না। তবুও তাকে ভালোবাসো, তার জায়গা অন্য কাউকে দিতে পারছো না। আর পূর্ণতা বেঁচে আছে, ইচ্ছে করলে আমি তাকে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করে ভুলবো? আপু, ভালোবাসা কখনোই ভোলা যায় না। হ্যাঁ, ভাগ্যে নেই বলে ছোর অধিকার পায়নি, তাই বলে ভালোবাসবো না, ভুলে যাব? ইরিন দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা কেমন ভালোবাসা? কাল রাতে তুই জমিদার বাড়ির ছোট ছেলেকে খুন করেছিস এবং জমিদার বাড়িতে ভুল খবর পাঠিয়েছিস যে মামুন কাজের জন্য শহরে গিয়েছে। তুই তো খুনি হয়ে যাচ্ছিস। পূর্ণতা, পাপ করতে দেব না আমি, আর পূর্ণতার ইচ্ছে অপূর্ণ রাখবো না। মিষ্টিকে নিচু হাতে সাজিয়ে দিচ্ছে পূর্ণতা। হাসি নেই মিষ্টির মুখে। মমতা বেগম তখন থেকে বসে আছে ওদের পাশে। আসলে তিনি দেখছে পূর্ণতা ঠিকঠাক সাজাতে পারছে কিনা। সাজাতে সাজাতে পূর্ণতার গলা শুকিয়ে আসে। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির গ্লাস নিতে গিয়ে নিচে পড়ে যায়। আর তখনই মমতা বেগম খেকিয়ে বলে ওঠে, একটা কাজও করতে পারে না, খালি পারে গিলতে। পূর্ণতা ভেংচি কেটে বলে, তারপর? বলি, স্বামীর বাড়ির ভাত খাওয়া অত সোজা না। রূপ দেখাইয়া বিয়ে করলে খালি হয় না। কি ভাবছিল তুমি? স্বামীর টাকা আছে, পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো? কাজ করতে হবে না। না, ভেবেছিলাম স্বামীর কুটনি দাদি আছে, সে নেচে নেচে খাইয়ে দিবে, আমি শুয়ে শুয়ে গেলবো। প্রথমবার জমিদার বাড়িতে পা রাখছে ইফতিয়ার। এর আগে একদিন এসেছিল ছদ্মবেশে অভিকে মারতে, আর আজকে এসেছে পরিবারকে সাথে নিয়ে সসম্মানে। জমিদার মূল ফটকে পা রাখতেই হৃদয় শীতল হয় ইফতিয়ারের, যেন এক সুখের রাজ্য। কিন্তু এটা তো সুখের রাজ্য নয়, পাপের আস্তানা। তাহলে এখানে এত সুখ কেন? নিশ্চয়ই এই বাড়িতে পূর্ণতা রয়েছে তাই। অধর কোণে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের। বুকের পাপাশে হাত দিয়ে ঢুকে পড়ে বাড়িতে। বেশ পুরনো আমলের বিশাল বাড়ি। সুন্দর বাড়িটি, তবে বিশাল বহুল নয়। জমিদার হাসেব কারুকাজ নির্মিত লাঠি ভর দিয়ে ইফতিয়ারদের সামনে এসে দাঁড়ায়। সৌজন্যমূলক কথা বলে ওনাদের ভেতরে আসতে অনুরোধ করে। বাড়ির ভেতরটাও তেমন বিলাসবহুল নয়। বসার ঘরের কাঠের তৈরি সোফায় বসতে দেওয়া হয় ওনাদের। ইফতিয়ার বসে না, এদিক ওদিক তাকাতে থাকে, যেন কাউকে খুঁজছে। জমিদার সাহেবের পাশে এসে বসে তার 2 পুত্র মনোয়ার এবং মামুন। তাদের গিন্নিরাও ততক্ষণে চলে এসেছে। ইফাত এবং মনাও এসেছে। সকলের দৃষ্টি ইফতিয়ারদের দিকে। ইসমাইল আলতো হেসে বলে, আমরা মিষ্টিকে দেখতে এসেছি। কোথায় ও? মনোয়ার বলে, আসবে আসবে, আগে মিষ্টি মুখ করুন, কথা বলি আমরা। আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। এখানে আপনাদের কোনো আপত্তি নেই? ব্যাস, আর কি কথা? অপমানিত হয় জমিদার বাড়ির পুরুষরা। ইরিন বাবার কথায় বিরক্ত হয়, ফিসফিস করে বলে, বাবা, এভাবে কেন কথা বলছো? তুমি চিনো না এদের? চিনলে কথা বলার রুচিও হতো না। আমিনা বলে, পূর্ণতা কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন। ইফতিয়ার চমকায়, মায়ের দিকে তাকায়। এই নামটা কারো মুখে শুনলেই হৃদয়ে কম্পন শুরু হয় ইফতিয়ারের। কি আছে এই নামে? শিউলি বেগম আলতো হেসে বলে, আসুন আমার সাথে।
আমিনা উঠে যায়। ইরিনও মায়ের সাথে যায়। পূর্ণতা সাজাচ্ছে মিষ্টিকে। টকটকে লাল রঙের শাড়ি, গা ভর্তি গহনায় মিষ্টিকে ভারী সুন্দর লাগছে। মমতা বেগম দরজার সামনে দাঁড়িয়ে সাজানো দেখছে। তার নাতনির কপাল এত ভালো হবে সে কখনোই আশা করেনি। মনে মনে পরিকল্পনা করে ফেলে একবার বিয়েটা শুধু হয়ে যাক, মিষ্টিকে হাত করে কিছু টাকা পয়সা হাতিয়ে নিবে। মিষ্টি বড় সহজ সরল, একটু ভালোবাসা দিলেই গলে যাবে। মিষ্টির কপাল দেখেছিস? কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে, রাজপুত্রের মতো দেখতে। তাদের টাকা পয়সার নাউরি গাউরি নেই। মুখে পান পুড়তে পুড়তে বলে মমতা বেগম। পূর্ণতা একগাল হেসে মমতা বেগমকে জবাব দেয়, বুড়ি এত লাফাইয়েন না, সেই টাকা পয়সার এক কড়িও আপনাকে দিবে না। আর রাজপুত্রের মতো পাত্র মিষ্টির জন্য এসেছে। আপনার কপালে তো চরিত্রহীন কালো খাটো বোচা নাকের জমিদার জুটেছিল। মিষ্টি বুক টিপে হাসে। তখনই কক্ষে ঢুকে ইরিন, আমিনা এবং শিউলি। শিউলি বলে, মিষ্টি দেখো, তোমার শাশুড়ি তোমাকে দেখতে এসেছে। মিষ্টি তাকায়। আমিনার নজর পড়ে পূর্ণতার দিকে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ শব্দটা আওড়ায়। এতক্ষণে বুঝতে পারে তার ছেলে এত পাগল কেন হয়েছে। এটা তো মেয়ে নয়, পরীর বাচ্চা। ইরিন মিষ্টির পাশে গিয়ে বসে। মাশাল্লাহ মিষ্টি, আমার ভাইয়ের জীবন আলোকিত করতে তুমিই পারবে। মিষ্টি লাজুক হাসে। পূর্ণতা খাট থেকে নেমে পড়ে। আমিনা বেগমের সামনে এসে বলে, আপনি বসুন। মাথা নাড়িয়ে মিষ্টির পাশে বসে উনি। মিষ্টির সাথে হাসি মুখে আলাপ করতে থাকে। শিউলি বেগম মনে মনে বলে, মেয়েটার কপাল আছে, এক লাফে গাছের মাথায় উঠে গেল। তবে এত সুখ কি মেয়েটার কপালে সইবে? শিউলি তাকে শান্তিতে সংসার করতে দেবে? অবশ্যই দেবে, যদি চুপচাপ শিউলির প্রস্তাব মেনে নেয়। আর না মানলে সেই ব্যবস্থাও শিউলি ভেবে রেখেছে। বিভিন্ন ধরনের খাবারের সমাহার, আপ্যায়নের কোনো কমতি রাখতে নারাজ জমিদার। কিন্তু এত সব খাবারের মধ্যে একটু পানি ছাড়া আর কোনো খাবারই মুখে তোলেনি ইফতিয়ার এবং তার পরিবার। তাদের বক্তব্য, তারা এই খাবার খাবে না। পাপের টাকার খাবার তাদের মুখে রুচবে না। বেজায় অপমানিত হয় জমিদার, তবুও প্রতিবাদ করতে পারে না। চুপচাপ অপমান হজম করে নেয়। মিষ্টিকে আনা হয়। পূর্ণতার সাথে এসেছে। এতক্ষণে ইফতিয়ারের পরাণ জুড়ায়। অভিও চলে এসেছে। অভিকে দেখে পূর্ণতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে চটজলদি মিষ্টিকে ইফতিয়ারের পাশে বসিয়ে চলে যায় অভির নিকটে। আঁচল দিয়ে মুছে দিতে থাকে অভির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। অবশ্যই পূর্ণতার নাগাল পায়নি। অভি নিচু হয়ে সাহায্য করে। বোনের জন্য পাত্র এসেছে, এত দেরি কেন করলেন? ফিসফিস করে বলে পূর্ণতা। কাজ পড়ে গিয়েছিল বউ। ব্যাস, আর কোনো প্রশ্ন নেই পূর্ণতার। ইফতিয়ার এতক্ষণ শখের নারীকে দেখছিল। কি সুখী সে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ বলে ফেলে ইফতিয়ার। আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, এদের কখনো কষ্ট দিয়েন না। আমার জন্য পরত্রকৃত সকল সুখ ওদের দিয়ে দিয়েন। ওদের ভাগ্যের দুঃখ না হয় আমাকে দিয়েন। আমার পূর্ণতাকে খুব খুব ভালো রাখেন। মিষ্টি আজ চোখে তাকাই ইফতিয়ারের দিকে। সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ইফতিয়ারের হাতের ওপর রাখে। ইফতিয়ার চমকায়। পূর্ণতার থেকে দৃষ্টি সরিয়ে মিষ্টির পানে তাকায়। মিষ্টি তাতে দাঁত চেপে বলে, আমাকে ভীষণ সুন্দর লাগছে, দেখুন আমায়। ইফতিয়ার একটু হাসার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব দেয় না। আমিনা বেগম মিষ্টির হাতে একজোড়া মোটা বালা পরিয়ে দেয়, গলায় চেইনও দেয় এবং হাতে গুঁজে দেয় 10,000 টাকা। তারপর হেসে বলে, ভালো দুটো আমার তরফ থেকে, আর চেন তোমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে। টাকাগুলো তোমার ননদ দিয়েছে। মিষ্টি মুচকি হেসে মাথা নাড়ায়। সামনের মাসের 2 তারিখ বিয়ের দিন ধার্য করে ওনারা উঠতে নেয়। তখন পূর্ণতা এসে দাঁড়ায় ইফতিয়ারের সামনে। ইফতিয়ারের কলিজা বোধহয় লাফাচ্ছে। পূর্ণতা স্বইচ্ছেই তার এত কাছে এসে দাঁড়ালো। আপনাদের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে। সব বাজার আমার এমপি সাহেব করেছে, আর রান্না করেছি আমি। আপনারা না খেয়েই চলে যাবেন? আমার এমপি সাহেব প্রথমবার বাজার করেছে, আর আমি প্রথমবার রান্না করেছি। না খেলে আমাদের ভীষণ খারাপ লাগবে। ইসমাইল হেসে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দেয়। জানতাম না তো মা তুমি রান্না করেছো।
অবশ্যই খাবো আমরা। পূর্ণতা খুশি হয়, মুহূর্তেই দৌড়ে খাবার সাজানোর কাজে লেগে পড়ে। অভি তৃপ্তি নিয়ে দেখতে থাকে পূর্ণতাকে। অভিরাজি পূর্ণতাকে এই কথা বলতে বলেছে, আর সত্যি সত্যি অভিরা পাচার করেছে, আর পূর্ণতা রান্না করেছে। বাপের টাকা বোনের বিয়ে দিবে না অভি, দরকার পড়লে নুন ভাত খাইয়ে বোনকে শ্বশুর বাড়ি পাঠাবে, তবুও হালাল উপার্জনে নুন ভাত জোগাড় করবে। ইফতিয়ার তেল মশলাযুক্ত খাবার খায় না সাধারণত, কিন্তু পূর্ণতার হাতে রান্না খাওয়ার লোভ সামলাতে পারে না। ফ্লোরে আসন পেতে বসে পড়ে খেতে। একা হাতে পূর্ণতা সকলকে খাবার বেড়ে দিতে থাকে। তাকে সাহায্য করে অভি। কালো রঙের অতি পরিচিত ডায়েরি হাতে বাগানের মাঝখানে বসে আছে পূর্ণতা। শুধুমাত্র পূর্ণতার জন্যে বাগানে দোলনা বসানো হয়েছে। সেই দোলনার আশেপাশে পূর্ণতা এবং মিষ্টি ব্যতীত আর কারো যাওয়ার অনুমতি নেই। হালকা নীল রঙের শাড়ি পরেছে পূর্ণতা। অধর করে তৃপ্তির হাসি। কয়েক প্রহর যাবৎ ডায়েরিখানা পড়েই যাচ্ছে সে, আর কিটকিটিয়ে হেসে উঠছে। আর এমপি সাহেব ভীষণ চতুর মানুষ। সে ভেবেছে পূর্ণতা কিছু বুঝতে পারে না। বোকা পূর্ণতা, কিন্তু সে কি জানে না তার বউও ভীষণ চতুর? কালো রাঙা ডায়েরিখানা অভিরাজ লিখে, এটা কি পূর্ণতা জানে না? অবশ্যই জানে, প্রথম থেকেই জানে। আজকেও লিখেছে, তবে আজকে হাতের লেখা ভিন্ন, হয়তো অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। কি লেখা ডায়েরিতে? প্রিয় পূর্ণতা, আমি আছি তো, আর সারা জীবন থাকবো। তোমার নরম তুলতুলে হাতে নকশা আঁকা চুড়ি মানায় অস্ত্র নয়। তুমি নিশ্চিন্তে থাকো। তোমার মা, বাবা আর ভাইয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। ভরসা রাখো আর ভীষণ ভালো থেকো। এই লেখাটুকু আহামরি কিছু না, তবে পূর্ণতার কাছে ভীষণ দামি। বাবা মায়ের দায়িত্ব যে পুরুষ নিয়েছে, সেই পুরুষটিকে পূর্ণতা নিজের থেকেও বেশি ভালোবাসতে চাই। জীবন যৌবন উজাড় করে দিতে চাই তার জন্য। তবে ইদানিং পূর্ণতার মনে অন্য একটা চিন্তা বাসা বেঁধেছে। চিন্তায় মানুষটি হলো ইফতিয়ার চৌধুরী। ইফতিয়ার পূর্ণতাকে পছন্দ করে ভালোবাসে, এতে বিন্দুমাত্র সমস্যা নেই পূর্ণতার। যা খুশি করুক, কিন্তু ভালোবাসা নিজের মধ্যে রাখা উচিত ছিল নাকি? সবাইকে জাহির করে নিজের ভালোবাসার কথা বলতে হবে? নেহাত অভি ভীষণ ভালো মানুষ। কোনো স্বামীকে মেনে নিতে পারবে তার স্ত্রীকে কেউ ভালোবাসি বললে? আজকে পূর্ণতার কানে এসেছে গ্রামে বিশাল হাসপাতাল হচ্ছে, পূর্ণতার নামে হাসপাতাল হচ্ছে। সেই হাসপাতালের মালিক পূর্ণতা। এটা মেনে নিতে পারছে না সে। এতটা বাড়াবাড়ি করার কোনো মানে ছিল না। পূর্ণতা ভেবে ফেলে ইফতিয়ারের সাথে কথা বলবে। পরনের গহনাগুলো খুলতে ব্যস্ত মিষ্টি। মনে তার রং লেগেছে, হৃদয় পুলকিত হচ্ছে। নাম জানা অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। ক্ষণে ক্ষণে অধর কোনায় হাসি ফুটে উঠছে। জীবন এত সুন্দর কেন? শিউলি মিষ্টির এত সুখ দেখে ভ্রু কুঁচকে এগিয়ে আসে, সাহায্য করতে থাকে গহনা খুলতে। শিউলি বলে, মিষ্টি, শুনলাম ইফতিয়ার হাসপাতাল বানাচ্ছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে গ্রামের মানুষদের। বিদেশ থেকে বড় বড় ডাক্তার হায়ার করে আনবে ইফতিয়ার। অধর কোণের হাসি চওড়া হয় মিষ্টির। হবু স্বামীর এইরকম সিদ্ধান্তে গর্বে বুক ভরে আসে। খুশিতে দুই হাতে চাপটে জড়িয়ে ধরে শিউলির কোমর। মুখ লুকায় মায়ের বুকে। শিউলি বিরক্ত হলেও প্রকাশ করে না, হাত বুলিয়ে দিতে থাকে মিষ্টির মাথায়। মা, আমি কত ভাগ্যবতী, আমার আল্লাহ 2 হাত ভরে দিয়েছেন আমায়। পৃথিবীর সব থেকে ভালো মা আমার, সব থেকে ভালো ভাই আমার, ভালো ভাবিও আমার, আর ভালো বড় আমার হচ্ছে। আমি তো দমে দমে শুকরিয়া আদায় করেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হব। শিউলি মিষ্টির দুই গালে হাত দিয়ে বলে, কিন্তু মা, তোমার ভালো বর তো পূর্ণতা নামে হাসপাতাল খুলছে। শুনলাম পাগলের মতো ভালোবাসে পূর্ণতাকে। হিংসে হয় না পূর্ণতাকে? না, হিংসে কেন হবে? বোকা তুই মিষ্টি। এভাবেই ভালো, আমি চালাক হতে চাই না। মানুষ চিনতে তো শিখবে। যদি কাছের মানুষদের চিনে ফেলি তাহলে বাঁচব কি করে? বোকারা প্রকৃত সুখী, আমি সুখীই থাকতে চাই। শিউলি চিন্তায় পড়ে যায়। মিষ্টির গলার স্বর বদলে কেন গেল? বোকা গাধাটা এত পেঁচিয়ে কথা বলতে শিখলো কবে? তার মনের মধ্যে কি চলছে? পূর্ণতার বিরুদ্ধে উস্কাবে কি?
না থাক, আজকের মতো এইটুকুই যথেষ্ট। পতিতালয় জমিদারদের তৈরি। আজ থেকে 20 বছর আগে তৈরি হয় এই পতিতালয়। জমিদারদের পোশাকের ব্যবসা ছিল। বিদেশ থেকে 3 জন লোক এসেছিল পোশাক দেখতে। তারা বাঙালি পোশাক বিদেশে প্রচার করতে যাচ্ছিল। ঝড় বৃষ্টির রাত। জমিদার সাহেব অভির মা অনামিকা, বাড়ির সুন্দরী অল্প বয়সী কাজের মেয়ে ললিতা এবং জমিদারের ভাইয়ের বউ সুমিতাকে পাঠিয়েছিল বিদেশি লোক 3 জনকে আপ্যায়ন করতে। 3 জন সরল মেয়ে খুশি মনে গিয়েছিল জমিদারদের নতুন বাড়িতে। একতলা বাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল। বাড়ির ভেতর পা রাখতেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 জন দানবের মতো পুরুষ ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর। অমানবিক শারীরিক নির্যাতন করে, যাকে সহজ ভাষায় ধর্ষণ বলা হয়। সেই দিন থেকেই পতিতালয়ের উৎপত্তি। সেই বাড়িতে এখন 56 জন নারী রয়েছে, যাদের টাকার বিনিময়ে প্রতি রাতে ভিন্ন ভিন্ন পুরুষদের কাছে শুতে হয়। ইফতিয়ার একটা কাজে পতিতালয়ে পা রাখে। 10-12টা মেয়ে এসে ইফতিয়ারকে টানতে থাকে তাদের কক্ষে যাওয়ার জন্য। তখনই ইফতিয়ার দেখে অভি একটা রুম হতে বের হচ্ছে, শার্টের বোতাম লাগাতে লাগাতে। উস্কো খুস্কো চুল আর শুকনো বুকখানা। ব্রু কুচকে অভিকে পর্যবেক্ষণ করে ইফতিয়ার। ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। মেয়েদের সরিয়ে এগিয়ে যায় অভির দিকে। অভিরাজ তাহলে পরনার স্পর্শে মতো ওরা হয়? অভি ইফতিয়ারের দিকে তাকায়। আপনি এখানে? টেস্ট করতে আসলাম কেমন হয় পতিতালয়ের মেয়েদের আদর। আচ্ছা। বলেই অভি চলে যেতে নেয়। ইফতিয়ার বলে, 5 নম্বর রুমে যেতে চাচ্ছে। শুনেছি সে নাকি মারাত্মক হট। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে অভির। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, তাকে হট বলবে না, সে তোমার গুরুজন। গুরুজন? তাকে পতিতালয়ের বেশ্যা বানাতে পেরেছ? আমি হট বলতে পারবো না? অভি জবাব দেয় না, শুধু বলে, পূর্ণতাকে ভালোবাসো তুমি, সে বউ আমার। নিশ্চয়ই আমার বুকে পূর্ণতাকে মানতে কষ্ট হয় তোমার, কিন্তু পরিস্থিতির চাপে কিছু বলতে পারো না। আমি আর তুমি একই পথের পথিক। অভিরাজ চলে যায়। ইফতিয়ার মনে মনে বলে, তুমি ভীষণ ভালো মানুষ অভি। এত নরম মন কেন তোমার? বেঁচে থাকতে হলে মায়া কাটাতে হয়। তুমি যাদের ভালোবেসে দুর্বল হয়ে পড়েছ, তারা তোমাকে মারার জন্য ওত পেতে আছে। কবে বুঝবে তুমি? ভর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে পূর্ণতা। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে বেরিয়েছে। উত্তেজনায় মৃদু কাঁপছে পূর্ণতার হাত পা। ওড়না দ্বারা মুখ ঢেকেছে। কাঠফাটা রোদ্দুরে শরীর পুড়ে যাচ্ছে। রাস্তাঘাটের জনসংখ্যা কমে এসেছে। পূর্ণতা শহরের পিচঢালা রাস্তা পেরিয়ে গ্রামের সরু রাস্তায় পা রাখে। পতিতালয়ের চত্বরে দাঁড়িয়ে ইফতিয়ার প্রতিটি মেয়েকে জিজ্ঞেস করে, তারা এখান থেকে বেরিয়ে যেতে চায় কিনা? কিন্তু কেউ রাজি হয় না। বের হওয়ার কথা শুনেই তাদের মধ্যে আতঙ্ক চলে এসেছে। ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। ইফতিয়ার আশ্চর্য হয়, কেন তারা এখানে থাকতে চায়? তারা কি কাউকে ভয় পাচ্ছে? বয়স 15-16 হবে এমন একটা মেয়েকে ইফতিয়ার সামনে ডাকে। সে সকলের পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। ইফতিয়ারের ডাকে মেয়েটার ভয় বেড়ে যায়। অনবরত ঢোক গিলছে। হাত পায়েও মৃদু কম্পন শুরু হয়। ইফতিয়ার লক্ষ্য করছে সে পা টেনে টেনে ইফতিয়ারের সামনে দাঁড়ায়। মাথা নুইয়ে থেমে থেমে জবাব দেয়। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইফতিয়ারের। সে মেয়েটার দিকে হাত বাড়াতে গেলে মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইফতিয়ার মাথায় হাত রাখে এবং মৃদু হেসে বলে, আমি তোমার ভাইয়ের মতো, ক্ষতি করব না। শুধু বলো একবার, তুমি এখান থেকে যেতে চাও? আমি নিয়ে যাবো তোমায়। তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসবো। কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি। মেয়েটা অনবরত মাথা ঝাঁকিয়ে না বোঝায়। এখান থেকে সে যেতে চায় না। এত ভয়, এত আতঙ্ক, তবুও যেতে চায় না। কি আছে এই পতিতালয়ে? কেন সবাই বাধা পড়েছে? 5 নম্বর কক্ষ হতে একজন মহিলা বেরিয়ে আসে। মাথায় তার ঘোমটা টানা, পরনে সাদা রঙের সুতি শাড়ি। বয়স 45-এর ঊর্ধ্বে। অতিরিক্ত সুন্দরী হওয়ার দরুন বয়সের ছাপ বোঝা যাচ্ছে না। মেয়েটা ইফতিয়ারের মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, বিগত 15 বছর যাবৎ প্রতিদিন অভিরাজ এখানে এসে প্রতিটা মেয়েকে জিজ্ঞেস করে তারা যেতে চায় কি না। সকলেই অসম্মতি প্রকাশ করে। তাই তুমি পুরনো পদ্ধতি বাদ দিয়ে নতুন কিছু ভাবো।
চিন্তায় পড়ে যায় ইফতিয়ার। এই মহিলাকে খুঁজতেই সে এখানে এসেছে। অনেক কিছু ভেবেছিল, কিন্তু মহিলাটির মুখপানে তাকিয়ে গলে যায় ইফতিয়ার। ইতিমধ্যে সে কি বলেছে সেটাও ঢোকেনি ইফতিয়ারের কানে। নিজের মায়ের বয়সী, তাকে কি করে আঘাত করবে? ইফতিয়ারকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মহিলাটি সকল মেয়েদের উদ্দেশ্যে বলে, যে যার রুমে যাও। মুহূর্তেই হলরুম ফাঁকা হয়ে যায়। মহিলাটি ইফতিয়ারের দিকে এগিয়ে এসে বলে, তোমাকে চিনি আমি, ইফতিয়ার চৌধুরী, ইসমাইল চৌধুরীর একমাত্র পুত্র সন্তান। বিয়ে করতে যাচ্ছ মনোয়ার জমিদারের একমাত্র কন্যা সন্তান মিষ্টিকে। এবার ইফতিয়ার নড়ে চড়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আপনার নারী ছেড়ে ধন মিষ্টিকে বিয়ে করতে যাচ্ছি আমি। তবে আফসোস হচ্ছে নিজের জন্য। পতিতালোর এক মহিলার মেয়েকে ঘরে তুলতে হচ্ছে। মহিলাটি চাচ্ছিল্য হাসে। ঘরে তুলতে পারবে কি? ইফতিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। রহস্য ঘেরা এই মহিলা। আপনি চাচ্ছেন না আপনার মেয়ের বিয়ে হোক? সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো এখানে থাকতেই চাইনি, তবুও তো থাকতে হচ্ছে। যাই হোক, তুমি এখন চলে যাও। আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আমি একজন খারাপ মহিলা, এক স্বামীকে দিয়ে চাহিদা মিটছিল না, তাই পতিতালয়ে চলে এসেছি। বর্তমান হাজার পুরুষের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত আমি। এটাই আমার সুখ, এটাই আমার পরিচয়। আর কিছু বলবে? রাগে চোয়াল শক্ত হয়ে আসে ইফতিয়ারের। খারাপ মহিলা, আপনার মতো মহিলাদের জন্য সমাজটা বিগড়ে যাচ্ছে। বলেই ইফতিয়ার চলে যায়। মহিলাটি ইফতিয়ারের চাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলে, ভালো রেখো আমার মিষ্টিকে। সে ফুলের মতো পবিত্র আর পানির মতো সরল সহজ। সেই দিন মনির গভীর রাতে বেরিয়ে যেতে নিলেই রিমা তার হাত ধরে। কোথায় যাচ্ছ তুমি? মনির রিমার হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। রিমার পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে বলতে হবে কোথায় আছি? আমি তোমার বউ, বলবে না আমায়? মনির রিমার চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, যাচ্ছি পূর্ণতার মায়ের কাছে, ওর তেজ আজকে ভেঙে দেব আমি। বলেই রিমাকে ধাক্কা দিয়ে ফেলে বেরিয়ে যায়। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে রিমা। 25 বছর সংসার করছে, 25টা দিন সুখে কাটাতে পারেনি। প্রতি রাতে নতুন নতুন মেয়ে। এখন পূর্ণতার মা বোন বাচ্চাকেও রক্ষা পায় না এদের শারীরিক নির্যাতন থেকে। পুরুষ মানুষেরা, এদের চরিত্র নিয়ে বোধহয় বলা হয়েছিল, নারীর স্বাদ মেটে না এক শাড়িতে, আর পুরুষের স্বাদ মেটে না এক নারীতে। সেলিম রাতে দোকানেই থাকে। ছেলেকে নিয়ে সেলিনা ঘুমায়। বরাবরই দরজা জানালা সবটা বন্ধ করেই ঘুমায় সে। বড্ড ভয় তার, মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে। এই বুঝি জমিদার বাড়ির কাপুরুষরা হামলে পড়ল। তাছাড়া গতকালই মনিরের কুদৃষ্টির জবলে পড়েছিলেন তিনি। কয়েক মুহূর্তের দেখা, যখন সামনে ছিল ততক্ষণই চোখ দিয়ে গিলে খাচ্ছিল। মনির তাড়াহুড়োর সঙ্গে কাউকে আনেনি। তার কাছে পাক্কা খবর ছিল সেলিনা ছেলেকে নিয়ে একা ঘুমায়। আজকে মনের স্বাদ মিটিয়ে নিবে, তারপর বাচ্চার একটা সুযোগ দিয়ে পতিতালয়ে রেখে আসবে। ইচ্ছে হলেই যাবে ভোগ করতে। ধান ক্ষেতের আল ধরে এগোতে থাকে মনির। তখন কোথা থেকে একখানা ছুরি এসে মনিরের বুক বরাবর আঘাত করে। ছিটকে পড়ে যায় সে। গলগল করে রক্ত ঝরতে থাকে বুক হতে। ব্যথায় আর্তনাদ করে ওঠে। ততক্ষণে আঘাতকারীর সামনে চলে আসে। পরপর আবারও আঘাত করে বুকে। দ্বিগুণ চিৎকারে আর্তনাদ করে মনির। আঘাতকারী থেমে থাকে না, চোখের মধ্যে ঢুকিয়ে দেয় ছুরি এবং সবশেষে লুঙ্গি খুলে গোপন অঙ্গ কেটে ফেলে। ছটফট কমে এসেছে মনিরের। সে গভীরভাবে শ্বাস টেনে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। একজন অপরাধী চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যায়। পূর্ণতা সেদিন সারা রাত ছটফট করে। তাকে কেউ রুমে বন্দি করে রেখেছে। জানালা দরজা সবটা বন্ধ। কোনো ক্রমেই রুম হতে বের হতে পারে না। অভিও সেই দিন বাড়িতে ছিল না। ভোরের আলো ফুটতেই আপনা আপনি দরজা খুলে যায়। দৌড়তে দৌড়তে গ্রামে যায় পূর্ণতা। মাকে সুস্থ স্বাভাবিক রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিছু সময় মায়ের সাথে সময় কাটিয়ে আবারও জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
সকল কাজ চুকিয়ে বাড়ির পথে এগোচ্ছিল অভিরাজ। রাস্তাঘাট ভর্তি মানুষ, তারা সালাম দিচ্ছে অভিকে। অভিও হেসে সকলের সাথে কথা বলছে, কাউকে কাউকে বুকে টেনে নিচ্ছে। অভির এই ব্যবহারিতাকে মানুষের মনে জায়গা কিনে নিতে সহায়তা করেছে। নিজ জেলা সহ পাশাপাশি অনেক জেলার মানুষ অভিকে চেনে, সকলেই তাকে ভালোবাসে। একটা আলাদাই নামডাক তৈরি হয়েছে তার। বাজারের পাশে জায়গা কিনেছে অভি, সেখানে মাটি তুলে ভরাট করা হয়েছে। কাল থেকে মিস্ত্রি আসবে। ইট বালু সব কেনা হয়ে গেছে, বাড়ি বানানো হয়ে গেছে। এই বাড়িতে উঠবে অভি এবং পূর্ণতা। মিষ্টিকে ইফতিয়ারের হাতে তুলে দিয়ে বলবে, ইফতিয়ার ভাই আমার বোনকে নিয়ে অনেক দূরে চলে যাও, এই শহরে আর নয়। তখন অভির কোনো পিছুটান থাকবে না। আমার পূর্ণতা, এই জন্মেই আমাদের ছোট্ট একটা সংসার হবে। তুমি আমি মিলে আমরা হব, দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখবো। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি, বাবার আদরও পাইনি। অনাদরে অযত্নে বড় হয়েছি, দু চোখ ভরে শুধু পাপ দেখেছি। এবার ভালোবাসা দেখব, আমাদের একটা রাজকন্যা হবে, তাকে ভালোবেসে বড় করব দুজন মিলে। আমাদের বাড়িটার নাম দিব সুখের রাজ্য। অভিরাজ চট করে পেছনে ঘুরে অভি হাসি মুখে এক রমণীকে দাঁড়িয়ে থাকতে দেখে অভি নিজেও হেসে শুধায়, মীরা কেমন আছো? ভালো আছো তুমি? আমিও ভালো। কবে দেশে ফিরলে? এই তো আজকেই। শুনলাম বিয়ে করেছো ছোট একটা মেয়েকে, বয়স নাকি একদমই কম। হ্যাঁ করেছি, একটা ছোট্ট মরিচকে ঘরে তুলেছি। মরিচ? তাও আবার ছোট? তাহলে কোনো প্রবলেম নেই। ছোট মরিচের ঝাল বেশি। মীরা হো হো করে হেসে ওঠে, অভিও হাসে। পূর্ণতার চোখে পড়ে সেই হাসি। নিজ কর্মস্থলে যাওয়ার আগে নিজের বরের পাশে অন্য নারীর অস্তিত্ব দেখে মাথায় আগুন জ্বলে ওঠে। নারী সব সহ্য করতে পারে, নারী সব মেনে নিতে পারে, কিন্তু নিজের স্বামীর পাশে অন্য নারীর অস্তিত্ব নারী কখনোই মেনে নিতে পারে না। পা ফেলে এগিয়ে আসে পূর্ণতা, পেছন থেকে ধাক্কা দেয় মীরা। বুক থুবড়ে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়, পায়ে ঠোঁটে খানিকটা ঠোঁট কেটে যায় এবং সামনের একথালা দাঁত ভেঙে যায়। অভি বড় বড় দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। এটা কি করলে তুমি? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলে, আমার বরের পাশ ঘেঁষে দাঁত কেলাচ্ছিল, তাই দাঁত ভেঙে দিলাম। এবার কাকিমার দিকে চোখ তুলে তাকালে আপনার চোখও গেলে দিব। সাথে সাথে অভি চোখ খিচে বন্ধ করে ফেলে। পূর্ণতা মুচকি হেসে অভির হাত ধরে এক দৌড়ে দেয়। দৌড়তে দৌড়তে অভি শুধায়, কাকিমা কাকে বললে? পূর্ণতা ছাড়া গোটা দুনিয়ার সকল মেয়েই আপনার কাকিমা, মামি, খালা, ফুপি, বোন। বুঝলে শোনা? ঘড়ির কাঁটায় রাত 3:12। গভীর ঘুমে আচ্ছন্ন পূর্ণতা। ড্রিমলাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। কালো রঙের শাড়িখানা হাঁটু অব্দি উঠে গেছে, বুক হতে আঁচল সরে গিয়ে দৃশ্যমান হয়েছে নারীর স্পর্শকাতর অঙ্গ। কুচকুচে কালো লম্বা কেশ এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে। বড্ড পিপাসা পাই অভিরাজের। বাঁকা চোখে পর্যবেক্ষণ করতে থাকে পূর্ণতার অবয়ব। ভেতরে পুরুষালী চিত্ত অস্থির করে তুলেছে তাকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। বইয়ের নরম দেহে সুখ খোঁজার আনন্দে হৃদয় পুলকিত হয়ে ওঠে। বসে পড়ে পূর্ণতার পাশে, হাত এগিয়ে ব্লাউজের বোতাম খুলতে শুরু করে। একটা একটা করে খোলার ধৈর্য যেন তার হচ্ছে না, টেনে হিঁচড়ে ছিঁড়ার চেষ্টা চালায়। নিজের শরীরে কারোর অস্তিত্ব টের পেতেই ঘুম ভেঙে যায় পূর্ণতার। বিশ্রী একটা গন্ধ নাকে লাগে। নাকুচকে পিটপিট করে চোখ খুলতেই চমকায় পূর্ণতা। উত্তেজনায় জর্জরিত অভিকে দেখে ভয় পায়, ভয়ার্থক দেখাচ্ছে তাকে। নিজের ব্লাউজে থাকা অভির হাতের ওপর হাত রেখে শুধায়, কি হয়েছে এমপি সাহেব, এমন করছেন কেন? পূর্ণতার কথা যেন কানেই পৌঁছয়নি অভির। পাগলের মতো ওষ্ঠের বিচরণ ঘটায় বক্ষ দেশে। এটা ভালোবাসার ছোঁয়া নয়। দুইবার অভির সাথে ঘনিষ্ঠ হয়েছে সে, তবে যন্ত্রণা কখনোই দেয়নি অভি, বরং ক্ষণে ক্ষণে পিছিয়ে গিয়েছে। আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে তুলেছে। কিন্তু আজকের এই অভি আর আগের সেই অভির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। পুরুষালীর শক্ত হাতের চাপ এবং ওষ্ঠের সংঘর্ষে ক্ষণে ক্ষণে ব্যথায় কুকিয়ে উঠছে পূর্ণতা।
পূর্ণতার আবেদনময়ী আওয়াজে অভি যেন আরো পাগল হয়ে ওঠে। বুক থেকে মুখ তুলে ওষ্ঠদয়ে হামলা চালায়। খানিকক্ষণের জন্যেও হাত জোড়ায় স্থির রাখছে না, যেন সে পিষে মেরে ফেলতে চাচ্ছে পূর্ণতাকে। দীর্ঘ কয়েক ঘন্টার শারীরিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে পূর্ণতা, তবুও থেমে থাকে না অভি। নিথর দেহখানাতেই শারীরিক তৃপ্তি মেটায়। ফজরের আজানের পরপর ক্লান্ত শরীর বিছানায় এগিয়ে দেয় অভি। ঘেমে নিয়ে একাকার, এক একটা নিঃশ্বাসের শব্দে গোটা রুম মুখরিত। পাশে পড়ে থাকা নারীর কথা বেমালুম ভুলেই গিয়েছে অভি, নয়তো মনে করতে চাচ্ছে না। নিঃশ্বাসের প্রবণতা কমে আসতেই চটজলদি উঠে পড়ে। গায়ের কাপড় ঠিক করে বেরিয়ে যায় রুম হতে। একবারও তাকায় না পূর্ণতার পানে। হাতের ঘা এখনো পুরোপুরি শুকায়নি ইফাদের, মাঝে মধ্যে অসহ্য পীড়া দেয়। আজকেও মাঝরাতে হঠাৎ ব্যথা করে ওঠে। অবশ্য এর কারণ আছে। ঘুমের ঘোরে বাপাসে শুতে গিয়ে বিছানার সাথে ভালোই লেগেছে। ব্যথায় চোখ মুখ খিচে উঠে বসে ইফাদ। চোখের কোণে পানি জমেছে। পাশে তাকাতেই দেখতে পায় মনা নেই। দুজনেই শারীরিক দিক থেকে কাছাকাছি আসলেই মনের দিক থেকে আসতে পারেনি। নিয়ম করে প্রতি রাতে রোমাঞ্চকর মুহূর্ত অনুভব করলেও কথা বলে না কেউ কারোর সাথে। কপালে ভাঁজ পড়ে ইফাদের। কক্ষের এক কোণায় বিশাল আকারের ঘড়ির দিকে নজর বোলায়। ভোর 5:03। এত সকালে ঘুম থেকে ওঠার মেয়ে তো মনা নয়, তবে কোথায় গেল? চিন্তিত ইফাদ বিছানা হতে নামে। তখনই অর্ধ উলঙ্গ মনা হাসতে হাসতে রুমে ঢোকে। ছেলে ঢুকে হেলে ডুলে খাটে বসে পাগলের মতো হাসতে থাকে। সাদা রঙের পাতলা শার্ট পরনে তার, সেই শার্টের বোতাম ভেদ দেখা যাচ্ছে নারীর অবয়ব। ইফাদ 2 পা এগিয়ে প্রশ্ন করে। কার খাট কাঁপিয়ে আসলি? মনা তাকায় ইফাদের পানে, ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলে, খাট কাঁপিয়েছি কিনা জানি না, তবে বুকের জ্বালা মিটিয়েছি। তুই আকাশে উড়িস। তোর মতো পঙ্গুর সাথে আমি বেশি দিন থাকছি না, তোকে দিয়ে পোষাবে না আমার। ইফাত কঠিন কিছু গালি আওড়ায়, যা শুনেও মনা জবাব দেয় না। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে ইফতিয়ার। কোনো কারণ ছাড়াই হৃদয় ব্যাকুল হচ্ছে। বুকের ভেতরে ধরপড় করছে, অস্থির অস্থির লাগছে। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। মন শুধু বারবার একটা কথাই বলছে, পূর্ণতা ঠিক আছে তো? ফজরের সালাত আদায় করে মোনাজাতে পূর্ণতার জন্যে দোয়া করে। আল্লাহর দরবারে পূর্ণতার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে। অতঃপর একটু ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দেয়। তবে ঘুম আসে না। হাজারটা চিন্তা মস্তিষ্ক দখল করে নিয়েছে। ছটফটানি বাড়তে থাকে। ভেবেছিল নামাজ পড়লে হৃদয় শান্ত হবে, তবুও শান্ত হলো না। মখমলে বিছানা ছেড়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায় ইফতিয়ার। দৌড় আসমানের পানে তাকায়। ঘন কুয়াশার রেশ কেটে প্রকৃতির দেখা মিলছে। স্পষ্ট হয়ে উঠছে দূরের গাছপালাগুলো। আসমানে বিশাল আকৃতির চাঁদ এখনো রয়েছে, হয়তো কিছু মুহূর্তের মধ্যে পালিয়ে যাবে। আসমান হতে বিলুপ্ত হবে, ঠিক যেমন ভাবে দেহ হতে প্রাণ বেরিয়ে গেলে মানুষ বিলুপ্ত হয়ে যায়। কেন মনে হচ্ছে পূর্ণতা ভালো নেই? কিন্তু পূর্ণতার কিছু হলে বা কেউ কিছু বললে তো আমি ঠিক জানতে পারতাম। ও বাড়ির প্রতিটা কোণায় সিসি ক্যামেরা লাগানো, 3 জন গার্ড রেখেছে। তারা কি খবর দিচ্ছে না আমায়? মুহূর্তেই তীব্র শব্দ দূষণ করে বেজে ওঠে ফোনখানা। ইফতিয়ার দ্রুত পা চালিয়ে ফোন তোলে। স্ক্রিনে মিষ্টি নামটা জলজল করছে। রিসিভ করে কানে তোলে। ওপাশ থেকে ভেসে আসে মধুর সুরে সালামের শব্দ। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ইফতিয়ার সালামের জবাব দিয়ে সাবলীল ভাষায় বলে, পূর্ণতা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। এত চিন্তা কেন করেন চৌধুরী সাহেব? আমি আছি তো। নিজের জীবন দিয়ে হলেও পূর্ণতাকে ভালো রাখবো, কথা দিয়েছি এবং এখনও দিচ্ছি। বৃষ্টির থেকে পূর্ণতার ভালো থাকার খবর শুনেও হৃদয় শান্ত হয় না ইফতিয়ারের। কমে না ছটফটানি, তবুও জোরে শ্বাস নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা চালায় এবং বলে, ওই বাড়িটা তোমার, তোমাকে সবে অসম্ভব ভালোবাসে। বলা চলে ওই বাড়ি প্রকাশ্যে খুন বা ধর্ষণ করা হয় না শুধুমাত্র তোমার মুখ চেয়ে। আর তাছাড়া পূর্ণতার ভালো বন্ধু তুমি, সে তোমাকে ভীষণ ভালোবাসে। তাই তোমাকে জিজ্ঞেস করি পূর্ণতার কথা। আমি স্বার্থপর নই মিষ্টি। মৃদু হাসি মিষ্টি। আমি জানি না তো, আপনি আমাকে ইদানিং ভীষণ মিস করেন।
রসিকতার ছলে কথাখানা বলে ফেলে মিষ্টি। ইফতিয়ার ভাবে সত্যিই কি মিস করে? এই যে মেয়েটা নিয়ম করে কল করে, একবেলা কল করতে দেরি হলেই একটু চিন্তা হয়, প্রশ্ন জাগে কেন কল করছে না। তাহলে কি এটাকেই মিস বলে? হয়তো তাই, তবে নিজ মুখে স্বীকার করতে নারাজ ইফতিয়ার। মিথ্যে সে বলতে পারে না, আর সত্যি বলার সৎ সাহস নেই। অগত্যা কল কেটে দেয়। মিষ্টি মোটেও চমকায় না, বরং ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে পাথরের বুকে ফুল ফুটে উঠছে। আর কি চাই? ব্যথায় জর্জরিত পূর্ণতা সারাদিন অবচেতন অবস্থায় পড়ে রয়। কেউ তার খোঁজ করে না। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মাঝে মধ্যে দুই একবার পানি পানি বলে আহাজারিও করেছে জ্বরের ঘোরে। তবে আফসোস, কেউ তার আহাজারি শোনেনি। কড়া রোদের আলো চোখে পড়তেই হুঁশ ফেরে পূর্ণতার। চোখের কোণে জলের ধারা শুকিয়ে মোটা দাগ বসে গিয়েছে। অধর কেটে রক্ত গড়িয়েছিল, সেটাও শুকিয়ে চামড় ধরেছে। পানি পিপাসায় শুকিয়ে যাওয়া পরাণখানাও শান্ত হয়েছে। পূর্ণতা টেনে টেনে চোখ খোলে। রাতের কথা মনে পড়তেই অভিমানে বুক ভারী হয়ে আসে। ভীষণ কান্না পায়। হাউমাউ করে কাঁদতে যেতেই অনুভব করে ভীষণ ব্যথা সারা শরীরে। নাড়াচাড়া করার শক্তি যেন তার নেই। খুব করে মায়ের কথা মনে পড়ে পূর্ণতার। মৃদুস্বরে চিৎকার করে ওঠে মাকে ডেকে। তবে হায়, পূর্ণতার এই আহাজারি তার মায়ের কান অবধি পৌঁছই না। ঈশান চিন্তিত, পূর্ণতা কেন আসলো না আজকে খেতে? খেতে মমতা বেগমের সাথে ঝগড়া করলো না? রুম হতেই কেন বের হলো না? সন্দেহ বাঁধে ঈশানের। গুটি গুটি পায়ে এগিয়ে যায় পূর্ণতার কক্ষের পানে। দরজায় কান পেতে শুনতে চেষ্টা করে কি করছে পূর্ণতা। চাপা স্বরে কান্নার আওয়াজ পেতেই চতুর ঈশান বুঝতে পারে কিছু একটা হয়েছে। দরজায় দুটো টোকা দিয়ে বলে, ভাবি আসবো? শরীরে পাতলা কম্বল ছাড়া আর কিছুই নেই পূর্ণতার। ঈশানের ডাক তার কান অব্দি পৌঁছই না। পূর্ণতার থেকে জবাব না পেয়ে চট করে কল করে কাউকে। 25 বার কল করার পরেও কলখানা রিসিভ করা হয় না। ঈশান পাগলের মতো এপাশ হতে ওপাশ পাইচারি করে যাচ্ছে। অভি কখনোই এমন করে না। বরাবরই একবার কল করলেই তাকে পাওয়া যায়। তবে আজ কি হলো? বিপদের সময় মানুষ পাওয়া মুশকিল, কথাটা সঠিক, সেটারই প্রমাণ পাচ্ছে ইমন। 26 বারের মাথায় ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর, যিনি স্পষ্ট ভাষায় বলছে, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হতাশ হয়ে ফোনখানা কান থেকে নামায় ঈশান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চিন্তায় হাত পা মৃদু কাঁপছে। বুকের ভেতর দানা বেঁধেছে ভয়ের দল। সন্দেহের তীর গিয়ে ঠেকেছে নিজ পরিবারের মানুষদের ওপর। নিশ্চয়ই তারা কিছু করেছে। কমলা নামের নতুন কাজের মহিলা, যাকে ইফতিয়ার পূর্ণতার ওপর নজর রাখতে পাঠিয়েছেন দীর্ঘদিন আগেই, আঠার মতো পূর্ণতার চারিপাশে লেগে থাকা এবং সমস্ত খবরাখবর ইফতিয়ারকে প্রদান করাই তার একমাত্র উদ্দেশ্য। একটু আধটু বাড়ির কাছেও হাত লাগায়, যাতে কেউ সন্দেহ না করে। আজকে তিনি রান্নার কাজে শিউলিকে সাহায্য করে এগোচ্ছিল পূর্ণতার কক্ষের পানে। সকাল হতে এটা ওটা কাজে ওনাকে আটকে রেখেছিল মনা এবং শিউলি। মাঝপথ হতেই তাকে থামিয়ে দেয় মনোয়ার, তার সাথে যেতে বলে কক্ষে। কমলার স্বামী এই জমিদার বাড়িতেই দারোয়ানের কাজে নিযুক্ত। একদম নিম্নবিত্ত পরিবারে বিলং করে তারা। নুন আনতে পান্তা ফুরোয়, তবে সুখের কমতি নেই তাদের সংসারে। 2 পুত্র এবং 1 কন্যা সন্তান রয়েছে। 3 সন্তানের ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলে কমলা নিজ উদ্যোগে কাজ করতে নেমেছে। কমলার স্বামী জালাল বহুবার বউকে বলেছে, বউ তুমি কামে যাইও না, জমিদাররা ভালো না, তোমার ওপর নজর দেবে। আমার সংসার ভাঙিয়ে দিব। আমি যা কামাই করি তাই দিয়ে নুন ভাত খায়া থাকুম, তুমি যাইও না কামে। কিন্তু কমলা স্বামীর কথা উপেক্ষা করেছে। তিনি ভরসায় রয়েছে ইফতিয়ারের। মনে মনে বিশ্বাস করে ইফতিয়ার তাকে রক্ষা করবে। মনোয়ার নিজ কক্ষে নিয়ে যায় কমলাকে। দূর দূর বুক কাঁপছে তার।
জনসম্মুখে শুনে এসেছে মনোয়ার ভীষণ ভালো মানুষ। জমিদারের এই একটা মাত্র পুত্রই মানুষ হয়েছে, বাকি দুটো পশু। তাছাড়া এতগুলো দিন হলো জমিদার বাড়িতে পা রেখেছে, কখনো মনোয়ারকে খারাপ দৃষ্টিতে তাকাতে দেখেনি, কখনো কোনো মেয়ের সঙ্গেও দেখেনি। এসব ভেবে মনকে একটু শান্ত করে কমলা। দরজার সম্মুখে দাঁড়িয়ে কমলা জিজ্ঞেস করে, সাহেব ডাকলেন কেন? কাবাড থেকে একটা খাম বের করে মনোয়ার এবং কমলার নিকট এসে মৃদু হেসে বলে, এটা তোমার জন্য। অভি দিয়েছে। কমলা বুঝতে পারে বেতন দেওয়ার জন্যই ডেকেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে খামখানা হাতে তুলে নেয়। কৃতজ্ঞতার হাসি হেসে চলে যাওয়া অনুমতি চায়। মনোয়ার বলে ওঠে, শুনলাম তোমার বড় ছেলে না কি পড়ালেখায় ভালো, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, আমি আছি। ভরসা পাই কমলা। তার বড় ছেলে দুর্দান্ত রেজাল্ট করে বরাবরই। এইবার জেএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। তার পড়ালেখার জন্য কোনো টাকা পয়সা নেয় না স্কুল হতে। ইচ্ছে আছে ছেলেকে ডাক্তার বানাবে। জমিদাররা সাহায্য করলে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণ হবেই। মনের কোণে মনোয়ারের প্রতি ভালো মনোভাব সৃষ্টি হয়। ভালো মানুষের কাতারে ফেলেন তাকে। পূর্ণতাকে ভীষণ ভালোবাসে ঈশান, তার ব্যাপারে খুবই যত্নশীল। এই ভালোবাসায় লালসা কিংবা মোহ নেই, আছে অফুরন্ত শ্রদ্ধা। যতক্ষণ না পূর্ণতার হাসি মুখখানা দেখতে পারবে ততক্ষণ শান্তি লাগবে না ঈশানের। এদিকে পূর্ণতার কক্ষে প্রবেশ করতে ইতস্তত বোধ করছে, না জানি কেমন অবস্থায় আছে। সম্মতি না পেলে ঢোকা সঠিক হবে না। আরও কয়েকবার চেষ্টা করে অভিকে কল করতে, কিন্তু বারবারই ব্যর্থ হয়। অবশেষে না পেয়ে এবার মিষ্টিকে কল করে। মায়ের সাথে মার্কেটে গিয়েছিল সে। ঈশানের কল পেয়ে খানিকটা চিন্তিত হয়। শিউলিকে এক দোকানে রেখে বের হয় কথা বলতে। কল রিসিভ করে কানে তুলতেই শুনতে পায় ঈশানের ভেজা কণ্ঠস্বর, আপু, ভাবি দরজা খুলছে না। এক মুহূর্ত আর দেরি করে না মিষ্টি, প্রাণপণে দৌড়তে থাকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। মাকে বলার প্রয়োজন বোধটুকুও করে না। বাংলাদেশ হতে 50 জন নারীকে চড়া দামে বিক্রি করা হচ্ছে বিদেশিদের কাছে। এসব নারীকে নিয়ে বিদেশিরা বিনা পয়সায় ফ্যাক্টরি কিংবা বাড়ির কাজ করাবে। প্রতি রাতে রক্ষিতার দায়িত্বও তাদের দিয়ে পালন করা হবে। ব্যাপারখানা এমন, সারাদিন সমস্ত কাজ সামলে রাতে মালিকের খাবার হতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পরা এক লোক। দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার। লোকটার পাশে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে জমিদার সাহেব, মুখে তার কুটিল হাসি। তারও পাশে দুই ব্রিটকেসে টাকা ধরে দাঁড়িয়ে আছে দুজন কালো পোশাকধারী গার্ড। মেয়েগুলোর হাতে পাসপোর্ট দিয়ে একে একে ভেতরে প্রবেশ করা ওদের। মাস্ক পরা লোকটার হুঙ্কারে সকলের পাসপোর্ট হাতে দেওয়া হয় এবং একজন একজন করে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করানো হয় ওদের। সর্বশেষ মেয়েটি ছিল 20 বছর বয়সী। এই মেয়েটির সাথে মাস্ক পরিধান করা লোকটার রয়েছে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত, স্মৃতি এবং দীর্ঘশ্বাস। সে ছলছল দৃষ্টিতে লোকটার পানে তাকায়, খানিকক্ষণ সময় নিয়ে দেখে বিলাই চোখ জোড়া এবং দীর্ঘশ্বাস ফেলে ধরে আসা গলায় বলে, আল্লাহ আপনাকে ভালো রাখুক, পৃথিবীর সব সুখ আপনার হোক, অভিশাপ দিলাম না। অদ্ভুতভাবে বুক কেঁপে ওঠে লোকটার। হৃদয়ের এক কোণায় চিনচিনে ব্যথা করে, চিন্তিত হয়ে পড়ে। জমিদার সাহেব লোকটার পেট চাপকে বলে, প্রেমে পাগল হয়ে গিয়েছে, এদের পাত্তা দিতে হয় না। অতীতালয়ের মেয়েগুলো বিছানাতেই সুন্দর, বাড়িতে নয়। মাস্কওয়ালা লোকটার হৃদয় হতে কেউ চিৎকার করে বলে ওঠে, পতিতালয়ে মেয়েরা স্ব ইচ্ছায় যায় না, আপনাদের মতো কিছু কাপুরুষের দাপটে যেতে হয়। জ্বর ছেড়েছে পূর্ণতার, মলিন হয়ে গিয়েছে ফর্সা মুখখানা। রক্ত শুকিয়ে ফাটল ধরেছে গোলাপের পাপড়ির ন্যায় নরম এবং কোমল ওষ্ঠদ্বয়। ফুলে ফেপে উঠেছে বেশ, স্তনে বিশাল জায়গা জুড়ে ঘা হয়েছে, কামড়ে ছিঁড়ে নিয়েছে যেন। বহু কষ্টে উঠে বসে পূর্ণতা, দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ওঠে। অসহ্য যন্ত্রণায় শরীর অবশ হয়ে আছে, হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। নরক যন্ত্রণা বুঝি এমন হয়? দরজায় কড়া নাড়ার শব্দে কান্না থামায় পূর্ণতা, পা টেনে খাট হতে নামে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। চাদর তুলে নিজেকে তা দিয়ে মুড়িয়ে বাথরুমে ঢুকে পড়ে। পূর্ণতার কক্ষে পা রেখে হাঁপাতে থাকে মিষ্টি। দৌড়ে এসেছে 1 কিলোমিটার, রিক্সা অটো কিছুই পায়নি। অগত্যা দৌড়েই আসতে হয়েছে গোটা পথ।
মাঝ রাস্তায় জুতো ছিঁড়ে গিয়েছিল, জুতো ফেলে খালি পায়েই দৌড়েছে, বাজেভাবে পা কেটে গিয়েছে, কিন্তু সেদিকে হুঁশ নেই তার। বাথরুম হতে বেরিয়েই মিষ্টিকে দেখতে পাই পূর্ণতা। দরজার সম্মুখে ঈশানও দাঁড়িয়ে আছে। একটু হাসার চেষ্টা করে পূর্ণতা বলে, জ্বর এসেছে তাই উঠতে পারিনি। মিষ্টি চটজলদি পূর্ণতার নিকটে আসে, কপালে হাত ঠেকিয়ে জ্বর দেখে নেয়। শরীরের তাপমাত্রা এখনো কমেনি, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। পূর্ণতাকে ধরে খাটে বসায় মিষ্টি, হাত হতে গামছা নিয়ে মুছে দিতে থাকে লম্বা চুলের গোছ। ঈশান ততক্ষণে চলে গিয়েছে পূর্ণতার জন্য খাবার আনতে। তোমার দাভাই এর খবর জানো মিষ্টি? মিষ্টি সঠিক জানে না, তবে ভোর রাতে দাদা ভাইয়ের সাথে বের হতে দেখেছিল। কথাখানা পূর্ণতাকে বলতে চাচ্ছে না, অভি বলতে বারণ করেছে। দেখিনি। স্পষ্ট এবং সাবলীল ভাষায় বলে ফেলে মিষ্টি। পূর্ণতা ছোট্ট করে বলে, ও। মনের গভীরে চিন্তারা বাসা বাঁধে। কোথায় থাকে লোকটা রাত বিরাতে? কেন করলো কাল রাতে এমন? শরীর ক্ষুধা এতটাই প্রখর হয়ে উঠেছিল, বউয়ের যে পিরিয়ড চলছে সেই দিকেও তার খেয়াল থাকলো না। ফের অশ্রু চুমে আখিতে চটজলদি মুছে ফেলে, বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মিষ্টির ফোন বেজে ওঠে, মৃদু হেসে রিসিভ করে কলখানা। পূর্ণতার হতে খানিকটা দূরে যায় কথা বলতে। পূর্ণতা এক নজর তাকায় মিষ্টির পানে। ইফতিয়ার কল করলে আপনা আপনি মিষ্টির ঠোঁটের কোণে ফুটে ওঠে মনোমুগ্ধকর হাসি। চমৎকার উজ্জ্বল দেখায় মুখমণ্ডল। এটাই বুঝি প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ইফতিয়ারের উত্তেজিত কণ্ঠস্বর যেন অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হয়েছে সে। ঘন ঘন শ্বাস টানছে, কথা বলতে পারছে না নিঃশ্বাসের তাপে। চিন্তিত হয় মিষ্টি, হাস্য উজ্জ্বল মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। চৌধুরী সাহেব, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? ঠিক ঠিক আছে আমি। পূর্ণতা কেমন আছে? ভালো আছে, আমার সামনেই আছে, দিব্যি হাসছে। জ্বরের কথা ইচ্ছে করেই লুকায় মিষ্টি। জ্বরের কথা শুনলে ইফতিয়ার পাগল হয়ে যাবে, ছটফট করবে প্রতিক্ষণ। যেটা ভালো লাগবে না মিষ্টির। মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি হিংসুটে হয়ে যাচ্ছি? পর মুহূর্তেই আবার মন বলে, না হয় হলাম একটু হিংসুটে। অতঃপর ভেসে আসে ইফতিয়ারের কণ্ঠস্বর। সে স্পষ্ট ভাষায় বলে, নিজের ভালোবাসার মানুষটার চোখে অন্য কারোর প্রতি মুগ্ধতা মেলানোর ক্ষমতা সবার থাকে না, আমার আছে। প্রতিক্ষণ দেখছি তোমার ভাইয়ের প্রতি পূর্ণতার মুগ্ধতা, হাসি মুখে মেনে নিচ্ছে। পাবো না যেন দীর্ঘকাল অপেক্ষা করার মনোবলে সকলের থাকে না, আমার রয়েছে। এক পূর্ণতার অপেক্ষায় সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে প্রস্তুত আমি। কিন্তু তোমার চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছে, পাপের রাজ্য হতে বের হওয়া আকুতি দেখেছে। আমি তো তোমার প্রতি মুগ্ধ, তোমাকে বহুবার জানিয়েছি আমার তোমাকে ভালো লাগে, বহুবার বলেছি আমার হৃদয়ে তোমার স্থান হবে। তোমাকে রাজরানী করবো আমার রাজ্যে। বিনিময় চেয়েছে পূর্ণতার নিরাপত্তা এবং তাকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি। তুমি কথা রাখছো না মিষ্টি, ধীরে ধীরে প্রমাণ করে দিচ্ছ। তোমার শরীরে জমিদের বাড়ি রক্ত বলছে, বাবা চাচাদের মতো নিজ স্বার্থে বিভোর হয়ে উঠছ। ছি মিষ্টি, ছি। কল কেটে দেয় ইফতিয়ার। ফোনখানা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মিষ্টি। নিজের ওপর ঘৃণা হয়। কেন স্বার্থপর হয়ে উঠছে মন? কেন? পূর্ণতা চমকায়, দ্রুত পায়ে এগিয়ে আসে মিষ্টির নিকট, কাঁধে হাত রেখে চিন্তিত গলায় বলে, কি হয়েছে মিষ্টি, কাঁদছো কেন? জবাব দেয় না মিষ্টি। কান্না থামিয়ে তাকায় পূর্ণতার মুখপানে, ঠোঁট এবং গলায় নজর পড়ে। গভীর ক্ষত দেখে বুঝতে অসুবিধে হয় না তার দাভাই ফুলের মতো পবিত্র মেয়েটাকে কষ্ট দিয়েছে, যার ফলে জ্বর এসেছে। ঈশান চলে আসে খাবার নিয়ে, তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয় মিষ্টি। খাটের ওপর রেখে বলে পূর্ণতাকে উদ্দেশ্য করে ঈশান বলে, ভাবি খেয়ে নাও। তখনই কল আসে ঈশানের ফোনে। অভি কল ব্যাক করেছে। অতি দ্রুত কল রিসিভ করে অভি এবং জিজ্ঞেস করে, পূর্ণতা ভালো আছে? ঈশান এক পলক পূর্ণতার দিকে তাকিয়ে জবাব দেয়, ভীষণ জ্বর, সেটা জানতেই কল করেছিলাম। ডাক্তার পাঠাচ্ছি আমি, খেয়াল রাখিস। বলেই কল কাটে অভি। ভীষণ অবাক হয় ঈশান, একটুও চিন্তিত মনে হলো না অভিকে। গোধূলি লগ্ন, সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর ওই পারেই কি ডুবে যায় সূর্যি মামা?
তেমনটাই মনে হচ্ছে। এপার হতে দেখে মনে হচ্ছে ওই পারেই পৃথিবীর শেষ সীমান্ত। সেখানেই বিলুপ্ত হয়ে লুটিয়ে পড়ে সূর্য। সূর্যের শেষ রশ্মির প্রভাবে নদীর পানি স্বর্ণের মতো চকচক করছে। চোখে লাগছে বেশ। ঝিরি ঝিরি বাতাস বইছে, সেই বাতাসের তালে দুলছে মিষ্টির ওড়নার দুই কোণা। উদাসীন রমণী আসমানের পানে তাকিয়ে গভীর মনোযোগ সহকারে দেখে চলেছে প্রকৃতির লীলা। হৃদয় ছটফট করছে ক্ষণে ক্ষণে। বুকের ব্যথা বেড়েই চলেছে, চিনচিনে ব্যথা। কিসের কারণে হয় এই ব্যথা? ডাক্তার জানবে বোধহয়। ঔষধ দিবে কি? সেই ঔষধে সারবে? কে নিয়ে যাবে তাকে ডাক্তারখানায়? চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রুকণা। কারো কি সময় রয়েছে তার জন্যে? অভিমানী রমণী করুণ সুরে আপন মনে বলেন, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, তাহলে পরজন্মে আমি পূর্ণতা হয়ে দুনিয়াতে আসতে চাই। সকলের ভালোবাসা পেতে চাই, অসম্ভব সৌন্দর্যের অধিকারিণী হতে চাই। ইফতিয়ার নামক ওই পুরুষটির নজর কাটতে চাই। পর মুহূর্তেই মন বলে ওঠে, বোকা মিষ্টি, অভিশপ্ত জীবন কেন চেয়ে নিচ্ছিস? তুই কি দেখিস না পূর্ণতার দুঃখ? সৌন্দর্যই যে তার অভিশাপ। বহু পুরুষের কুনজরের অধিকারিণী যখন তখন হামলে পড়বে, ছিঁড়ে খুঁড়ে খাবে নিষ্পাপ মেয়েটিকে। হাঁটু মুড়ে বসে পড়ে মিষ্টি। নদীর পানিতে ভিজে যায় নীল রঙের জামাখানা। চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার তালে বুকের ভেতরের যন্ত্রণা বাড়তে থাকে। ব্যথায় দম বন্ধ হয়ে আসছে যেন। নদীর পানির দিকে দৃষ্টি ফেলে কান্না দমন করে। জোরে জোরে শ্বাস টানতে থাকে। হাতের মুঠোয় থাকা ফোনখানা টিপে ডায়াল করে চৌধুরী সাহেব নামে সেভ করা নাম্বারটিতে। কথা বললে সুস্থ অনুভব করবে, সে রিসিভ হতে সময় লাগে না। ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক করে করুণ কণ্ঠে মিষ্টি বলে, আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব? আমার বুকে ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় ভুগছি, হাঁসফাঁস লাগছে, শান্তি পাচ্ছি না। একটু কথা বলুন প্লিজ, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলুন। মিষ্টির এমন অগোছালো এবং ভাঙা গলায় হৃদয় গলানো কথা শুনেও পাষাণ ইফতিয়ারের মন গলে না, বরং রেগে যায়। কথা বলার জন্য বুকে ব্যথার নাটক সাজাচ্ছে। কঠোর স্বরে জবাব দেয়, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, বিরক্ত করিও না। কল কাটে ইফতিয়ার। চোখ ভর্তি পানি নিয়েও মুচকি হাসি মিষ্টি। ভীষণ রেগে আছে যে চৌধুরী সাহেব। তার পূর্ণতার খেয়াল রাখেনি যে ঠিকভাবে। রেগে যাবে না? শুকনো ঢোক গিলে মিষ্টি বিড়বিড় করে বলে, একটা বার হাসি মুখে মিষ্টি বলে ডাকুন না প্লিজ চৌধুরী সাহেব। প্রয়োজনে আমি সারা জীবন পূর্ণতার পা ধরে বসে থাকবো। আমি যে সইতে পারছি না। 2 দিন হলো ইফতিয়ার কথা বলে না মিষ্টির সাথে। কল ধরে না, নিজ থেকে কল দিয়েও জিজ্ঞেস করে না। পূর্ণতা কেমন আছে? ওই মানুষটার কণ্ঠস্বর না শুনলে যে মিষ্টির ভালো লাগে না। বুকের ভেতরে শান্তি শান্তি লাগে না। প্রতিদিন কয়েকবার কল করে। মিষ্টি, কি করছো? পূর্ণতা ভালো আছে? কি হচ্ছে তোমরা? এসব জিজ্ঞেস করতো, এটাই ছিল মিষ্টির সুখ। মাগরিবের আজান শেষ হতেই বাড়ির চৌকাঠে পা রাখে মিষ্টি। অগোছালো পায়ে ছুটে যায় শেউলি বেগমের কক্ষের পানে। মায়ের কোলে মাথা রেখে একটু শুয়ে থাকলে শান্তি লাগবে বোধহয়। দরজা বন্ধ। মিষ্টি 2 বার টোকা দেয় দরজায়। মা দরজা খুলবে? আমি তোমার কাছে শুতে চাই। আমার বুকে ব্যথা করছে, একটুও শান্তি পাচ্ছি না। ভেতর থেকে শিউলি বেগম জবাব দেয়, বিরক্ত করো না মিষ্টি, আমি কাজ করছি। বাবা কোথায় মা? মনোয়ার জবাব দেয়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, ব্যথা কমে যাবে। হতাশার নিঃশ্বাস ফেলে মিষ্টি ছুটে যায় মমতা বেগমের কক্ষের পানে। দরজা অবধি যেতেই দেখতে পায় মমতা বেগম, মনা এবং রেশমা পূর্ণতার নামে গসিপ করছে। পিছিয়ে আসে মিষ্টি। ধীর গতিতে পা ফেলে নিজ কক্ষের দিকে অগ্রসর হতে হতে মুঠোফোনে দৃষ্টি ফেলে অভিকে কল করে। 2 বার রিং হয়ে কেটে যায়। 3য়বারের মাথায় রিসিভ করে অভি। ব্যস্ত স্বরে শুধায়, মিষ্টি কিছু বলবি? কাজ করছি। আমার সাথে একটু কথা বলবে দা ভাই? আমার বুকে ব্যথা হচ্ছে, ভালো লাগছে না, সইতে পারছি না ডাক্তার। পুরো কথা শেষ হওয়ার আগেই অভি বলে, কাজ শেষ করে কল করব। পূর্ণতাকে দেখে রাখিস। 2 দিন বাড়ি ফিরতে পারলাম না, নিশ্চয়ই রেগে আছে। দুজন মিলে খেয়ে নিস ঠিক মতো।
কল কাটে অভি। ততক্ষণে নিজ কক্ষে চলে এসেছে মিষ্টি। পড়ার টেবিলে বসে পড়ে। আর একটা বার কল করতে মন চাচ্ছে ইফতিয়ারকে। মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নির্লজ্জের মতো দ্বিতীয়বার কল করে ইফতিয়ারকে। এবারেও সঙ্গে সঙ্গে রিসিভ হয়। ইফতিয়ার ধমকের স্বরে জবাব দেয়। শুকনো ঢোক গিলে মিষ্টি বিচলিত হয়ে বলে, আমার সাথে একটু দেখা করবেন চৌধুরী সাহেব? আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। কেন জানি মনে হচ্ছে এখন না দেখলে আর কখনোই আপনাকে দেখতে পাবো না। এখনো তো বিরক্ত করছে আমায়। বলছে না কাজ করছে, বুঝতে পারছো না? এবারেও কলখানা কেটে যায়। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে খাতা কলম হাতে বসে মিষ্টি। লিখতে থাকে নিজের মনের মধ্যে লুকানো ব্যথাগুলো। চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে সাদা কাগজের ওপর। মিষ্টিকে এড়িয়ে চলতে ইফতিয়ারেরও বেশ খারাপ লাগছে। আমিনা বেগম শুনেছে ছেলের ফোন কলে বলা কথাগুলো। চিন্তিত ছেলের নিকটে এসে বসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, মেয়েটার সাথে এমন কেন করছো? মা, ও মিথ্যে বলে শিখে যাচ্ছে। আমি চাই না ও মিথ্যে বলুক, বাবা চাচাদের মতো হোক। এখন সহজে ক্ষমা করে দিলে দ্বিতীয়বার মিথ্যে বলে সাহস করবে। একটু দুঃখ পাক, এটা ওর প্রাপ্য। আমিনা বেগম মুচকি হাসে। বড্ড ভালোবাসে তোমায় মেয়েটা। তৃপ্তির হাসি হাসি ইফতিয়ার। ওকে বোধ আল্লাহ পাঠিয়েছে আমার দুঃখ ভোলার ঔষধ বানিয়ে। বিশেষ করো মা, এখন ওর চোখ বন্ধ করলে পূর্ণতার মুখখানা ভেসে ওঠে না। মিষ্টির মুখটা দেখতে পাই। এখনো পূর্ণতার কথা মনে পড়লে কষ্ট হয় না। পর মুহূর্তে মিষ্টির কথা মনে পড়েছে। মনে হয় আমারও কেউ আছে। পূর্ণতার সারা জীবন আমার হৃদয় থেকে যাবে। আর মস্তিষ্ক এবং ভাগ্যে মিষ্টি। ধীরে ধীরে পূর্ণতার কথা সম্পূর্ণ ভুলে যাবে তুমি। ভুলতে চাই না মা। আজ থেকে 20-25 বছর পরে যখন পূর্ণতার সাথে দেখা হবে, তখন মিষ্টির হাতটি শক্ত করে ধরে আঁকড়ে ধরে বলতে চাই, শোনো পূর্ণতা, আমি তোমাকে আজও অসম্ভব ভালোবাসি। আমার হৃদয়ের গভীরে এখনো তোমার নামটাই খোদাই করা লেখা রয়েছে। তোমাকে কখনো বলতে পারিনি, আজকে বলে দিলাম। আর মিষ্টিকে বলবো, তুমি আমার অশান্ত হৃদয়ের এক টুকরো শান্তি। তুমি আমি ভালোবাসি না, তবে অসম্ভব বিশ্বাস করি এবং শ্রদ্ধা করি। তুমি আমার ভালো থাকার কারণ। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে পূর্ণতার। ধপ করে চোখ খুলে হাঁপাতে থাকে। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। ইতিমধ্যেই ভোরের আলো ফুটে গিয়েছে। মিষ্টি রোদের হাতছানিতে আলোকিত হয়েছে গোটা দেশ। খাটের হেডবোর্ড ধরে উঠে বসে। বুকে হাত দিয়ে কয়েকবার আল্লাহ উচ্চারণ করে। পর মুহূর্তেই মনে পড়ে ভোরের স্বপ্ন সত্যি হয়। চটজলদি বিছানা থেকে নামে। চপ্পল ছাড়াই দৌড়ে বেরিয়ে পড়ে কক্ষ হতে। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। মিষ্টিকে সুস্থ স্বাভাবিক না দেখা পর্যন্ত মনটা শান্ত হবে না, কলিজা ঠান্ডা হবে না। স্বপ্নখানা যে মিষ্টিকে ঘিরেই দেখা। মিষ্টির কক্ষের দরজা মিলতেই পূর্ণতার শরীর কাঁপতে শুরু করে। নয়নে টলমল করতে থাকে অশ্রুকণা, গাল বেয়ে গড়াতে থাকে। স্বপ্নের সাথে মিলে যাচ্ছে সে। ফ্লোরে পড়ে আছে মিষ্টি। পূর্ণতা চিৎকার করে ডেকে ওঠে ইমন ঈশানকে। বাড়ির সকলেরই কর্ণকুহরে প্রবেশ করে পূর্ণতার চিৎকার। হতভম্ব হয়ে ছুটে আসে সকলেই। পূর্ণতা ততক্ষণে মিষ্টির শরীরে হাত দিয়ে ফেলেছে। অসম্ভব ঠান্ডা গা শক্ত হয়ে গিয়েছে। মনোয়ার ইমন ঈশান মিষ্টির হাত পা ঘষতে থাকে। শিউলি, রেশমা, রিমা, মমতা সকলেই চিৎকার করে কান্না করছে, আল্লাহকে ডাকছে, মিষ্টিকে ফেলে যেতে অনুরোধ করছে। পূর্ণতা তাকিয়ে আছে মিষ্টির মুখপানে। ঠোঁটের কোনায় রক্তগুলো শুকিয়ে গিয়েছে। শ্যামবর্ণের মুখখানা কালচে রং ধারণ করেছে। অতঃপর মনোয়ার মেয়ের নাকের কাছে হাত এগিয়ে বুঝতে পারে তার রাজকন্যা দুনিয়া হতে চিরতরে বিদায় নিয়েছে। প্রিয় ইফতিয়ার, নাম ধরেই ডাকলাম। বড্ড ছাদ ছিল আপনাকে নাম ধরে একবার ডাকার, আপনার হাত ধরে কিছুটা পথ এগিয়ে যাওয়ার। জমিদার বাড়ির রাজকন্যা আমি। 100 বিঘা জমির মালিক। আমার নামে জমে আছে অনেক অনেক টাকা। বাবা, ভাই, দাদু সকলেই আমার জন্য টাকার পাহাড় বানিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি এসব চাইনি। চেয়েছিলাম একটা পরিবার, একটু ভালোবাসা। আমার মাকে ওরা পতিতালয়ে রেখে এসেছে। পলি দাদিমার মুখে শুনেছিলাম আমার জন্মের 1 সপ্তাহ পরেই তাকে রেখে আসা হয়েছে। তার অপরাধ ছিল সে দাদুর কুকর্মের কথা পুলিশকে জানাতে চেয়েছিল। জানেন চৌধুরী সাহেব, আমার মাকে দেখার খুব ইচ্ছে ছিল।
তার কোলে মাথা রেখে মা মা গন্ধটা অনুভব করার বড্ড স্বাদ ছিল। একবার জড়িয়ে ধরার আক্ষেপটা এ জীবনে মিটবে না। পলি দাদিমা আমাকে মায়ের কথা জানিয়েছে বলে দাদু এবং চাচু তাকে মেরে ফেলেছে। নিজ চোখে দেখেছি আমি পূর্ণতাকে ভীষণ ভালোবাসি, আপনার কথাই না, আমি ভালোবেসেই পূর্ণতার সঙ্গ দেই। সত্যি কথা কি জানেন, গোটা দুনিয়ায় পূর্ণতা ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি, কেউ আমায় বুকে টেনে নেয়নি, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়নি। দিন শেষে সবারই একটা নিজস্ব মানুষ রয়েছে, নিরাপদ আশ্রয়স্থল রয়েছে, আমার নেই। বড্ড আফসোস হয় নিজের ভাগ্যের ওপর। এমন জীবন না হলেও পারত। আজকে ভীষণ খারাপ লাগছিল। গত কয়েকদিন আমার বুকে ব্যথা, কাউকে বলতে পারিনি, সবাই ব্যস্ত। আজকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মাকে বলতে গিয়েছিলাম, শুনল না। দাদুকে বলতে গিয়েছিলাম, দাদা ভাইকে বললাম, আপনাকেও বললাম, কেউ শুনলেন না আমার কথা। আমার না মনে হচ্ছে আমি বাঁচব না, আমি মরতে চাই না, মৃত্যুকে বড্ড ভয় পাই আমি। আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে চলুন না চৌধুরী সাহেব, এখনও আপনাকে প্রাণ ভরে দেখা বাকি, এখনও আপনার সাথে গল্প করা বাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমানো বাকি। আমাকে বাঁচিয়ে রাখুন না চৌধুরী সাহেব, আপনি আমার সাথে একটু কথা বললেই আমি বেঁচে যাব। একটু কথা বলুন না দয়া করে, আমাকে বাঁচিয়ে তুলুন, শেষবার ক্ষমা করুন আমায়। আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকবো, যা বলবেন তাই শুনবো চৌধুরী সাহেব। আমি সত্যিই বাঁচব না, দম বন্ধ হয়ে আসছে আমার, আমি চোখ জোড়া খুলতে পারছি না। আমি মরে গেলে আপনার বাড়ির কালো গোলাপ বাগানের পাশে কবর দিয়ে নামায়, এক মুঠো মাটি দিয়ে নামার কবরে। কখনো সময় পেলে একটু বসিয়ে নামার পাশে, হাত বুলিয়ে দিয়েন মাথার পাশটায়। আমাকে মনে রাখবেন তো চৌধুরী সাহেব, কখনো মনে পড়বে আমার কথা, অনুভব করবেন আমায়, আমাকে ভুলে যেন না প্লিজ চৌধুরী সাহেব। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আর কিছু লেখা নেই, হয়তো লিখতে লিখতেই জীবন প্রদীপ নিভে এসেছিল বৃষ্টির। জমিদার বাড়ির উঠোনে শুইয়ে রাখা হয়েছে মিষ্টিকে, ডান পা বাঁকা হয়ে আছে, সোজা করতে পারল না কেউ। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা এবং মেলে দেওয়া, সেটাও বন্ধ করা গেল না, তবে দেখে মনে হচ্ছে হাসছে। ডান হাত বুকের বাঁ পাশে রাখা, হাতখানাও টেনে সোজা করা যায়নি। কি যে সুন্দর লাগছে ঘুমন্ত মুখটা, যেন এক টুকরো চাঁদ জমিনে নেমে এসেছে। হাসি মাখা মুখখানার দিকে তাকালেই যেন কলিজা ঠান্ডা হয়ে আসছে। ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে জমিদার বাড়ির একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ। সকলেই ছুটে আসছে শেষবার দেখতে। বাড়ি ভর্তি মানুষ, অনেকেই ফিসফিস করে বলছে, ভালো মানুষ কখনোই খারাপ মানুষদের সাথে থাকতে পারে না। আল্লাহ ফুলটাকে পাঠিয়েছিল পাপীদের ঘরে, তাই দ্রুত নিয়ে গেল। এবার যদি জমিদারের শিক্ষা হয়, আল্লাহ ওনাদের শিক্ষার জন্য পবিত্র ফুলটাকে তুলে নিল। বনোয়ার মেয়ের খাটিয়া ধরে চিৎকার করে কাঁদছেন, পাগলের ন্যায় দেখাচ্ছেন তাকে। ইতিমধ্যেই ফুলে উঠেছে আকি জোড়া, ভেঙে গিয়েছে গলা, এক মুহূর্তের জন্যেও মুখ বন্ধ করছে না, বিলাপ বকে যাচ্ছে অনবরত। আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার মেয়েটা কি করে অন্ধকার কবরে থাকবে? ইয়া আল্লাহ, আমার পাপের শাস্তি আমার মেয়েকে দিও না। তার আহাজারি হয়তো আল্লাহ শুনল না, বা হয়তো শুনেছে এবং বোঝাচ্ছেন। তুই মারা গেলে তো প্রিয়জন হারানোর শোক বুঝতে পারতিস না, তাই তোর মেয়ে মারা গেল। দেখ কেমন লাগে, সন্তান হারানোর ব্যথা কতটা গাঢ় সেটা অনুভব কর। তার এক হাতে মিষ্টির মুঠো ফোন, আর এক হাতে লাল রঙের ডায়েরি। 2 দিনে অনেক কিছু লিখে রেখেছে মেয়েটা, হয়তো বুঝে গিয়েছিল তার সময় শেষের পথে, বিদায় জানাতে হবে তাকে। ডায়েরির ওপরে বড় বড় অক্ষরে লেখা, আমার চৌধুরী সাহেব,
কতটা গভীর ছিল মিষ্টির ভালোবাসা, কতটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়লো, সবটাই নিখুঁতভাবে লিখে রেখেছে। সেলফোনে ডায়াল কলে অফির নাম্বার রয়েছে। 57 বার কল করেছে মিষ্টি 7টা থেকে 9টা পর্যন্ত। 12টা মেসেজ লিখেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পূর্ণতার। ঘৃণা হয় অফির প্রতি। বোনের এমন হৃদয় কাঁপানো মেসেজ দেখেও তার মনে হয়নি মিষ্টি ভালো নেই। একটাবার খোঁজ নেই বোনের। দা ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দা ভাই রে, বাবাকে একটু কল করে বল না আমায় ডাক্তারের কাছে নিয়ে যেতে। দা ভাই, একবার বাড়ি আয় না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। দা ভাই, চৌধুরী সাহেবকে বল না আমার সাথে একটু কথা বলতে। দা ভাই, আমি মরে যাচ্ছি। দা ভাই, আমার বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে, শ্বাস নিতে কষ্ট হয় আমার। দা ভাই, আমার ঘাড়ের রগগুলো ফুলে উঠছে। দা ভাই, আমাকে বাঁচা না। দা ভাই, আমি ভালোবাসি তোকে। দা ভাই রে, আমি সহ্য করতে পারছি না। ও দা ভাই রে, মাকে একটু নিয়ে আয় না। আমি বোধহয় শেষবার তোকে দেখতে পারলাম না দা ভাই। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে মিষ্টি, কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়েছে। ডায়েরিখানা খাটের ওপর ফেলে রাখে পূর্ণতা। উল্টো হয়ে পড়ে এবং শেষ পৃষ্ঠা মিলে যায়। স্পষ্ট লেখা দেখতে পায়, পৃথিবীর হাজারো মানুষ আপনাকে দেখবে, কিন্তু আমি আর কখনোই দেখতে পাবো না। বিড়বিড় করে আওড়ায় পূর্ণতা। তুমি ছাড়া আমার কেউ নেই জেনেও একা ফেলে চলে গেলে আমি বাঁচবো কি করে? আমাকে আগলে রাখবে কে? তোমার চৌধুরী সাহেব সারা জীবন তোমার থাকবে, কথা দিলাম। মায়ের আহাজারিতে ঘুম ভাঙে ইফতিয়ারের। উচ্চস্বরে বিলাপ বকে যাচ্ছেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে ইফতিয়ার। কানের ওপর বালিশ চাপা দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মায়ের চিৎকারের স্বর বাড়ছে যেন। শব্দ করে দরজা খোলার শব্দ হয়। পিট পিট করে চোখ খোলে ইফতিয়ার। আমিনা বেগম ইফতিয়ারের কক্ষে প্রবেশ করে বিচলিত স্বরে বলে, আব্বা, মিষ্টি আর নেই। চমকে ওঠে ইফতিয়ার। এক লাফে উঠে বসে। বুকের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। কাপা কাপা গলায় বলে, মজা করছে নিশ্চয়ই। ও শিখেছে তোমাকে এটা বলতে, আবার মিথ্যে বললে। আজকে ওকে ইচ্ছে মতো বকা দিব। বলতে বলতে কোমরে জড়িয়ে থাকা কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা রাখে। ডান হাতে চুল ঠিক করে চপ্পল জোড়া খুঁজতে থাকে। খাটের অন্য কোনায় পেয়ে যায়। পরপর কাবাট হতে একখানা শার্ট নিয়ে গিয়ে চাপাতে চাপাতে বেরিয়ে পড়ে কক্ষ হতে। আমিনা বেগমও ছেলের পেছনে যেতে থাকে। দূর হতেই জমিদার বাড়িতে মানুষের কোলাহল আন্দাজ করা যাচ্ছে। রাস্তা জুড়ে রয়েছে কিলকিলে মানুষ, সকলের নয়ন জোড়া ভেজা। ইফতিয়ারের শ্বাস আটকে আসতে চায়। হৃদয়ের কাঁপন বাড়তে থাকে। মনের মধ্যে প্রশ্ন জাগে, এত মানুষ কেন? তাহলে কি মা ঠিক বলল? পরপরই আবার মনকে বোঝায়, এটা কখনোই হতে পারে না। হয়তো অন্য কোনো সদস্য মৃত্যুবরণ করেছে বা এমপির কাছে কোনো দরকার এসছে। জমিদার বাড়ির মূল ফটকে পা রাখতেই ইফতিয়ারের নজর পড়ে কাঠের খাটিয়ার পানে। কেউ একজন লম্বা হয়ে শুয়ে আছে। সাদা রঙের বিছানার চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছে মুখখানা। মনোয়ার খাটিয়ার পায়া ধরে ঘাপটে মেরে বসে আছে। ইমন, ঈশান, ইফাত সকলেই রয়েছে। তাদের আহাজারিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। মমতা বেগমের আর্তনাদে বুক ফেটে আসছে সকলের। শিউলি, রেশমা, রিমা ওনারাও আঁচলে মুখ থেকে কাঁদছে। শুধু দেখা যাচ্ছে না পূর্ণতাকে এবং মিষ্টিকে। ইফতিয়ার খাটিয়ার পাশে বসে পড়ে। কাপা কাপা হাতে চাদর সরাই মুখ হতে। চোখের সামনে ভেসে ওঠে মিষ্টির মলিন মুখখানা। ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে এবং হাঁ করে। তার ঠোঁটের কোণে যেন মিষ্টি হাসি। ইফতিয়ার নিজেও মুচকি হাসে। মিষ্টির দুই গালে হাত দিয়ে বলে, এই মিষ্টি, ওঠো, দেখো তোমার চৌধুরী সাহেব এসেছে, চোখ খুলে দেখো। ইফতিয়ারের ডাক উপেক্ষা করে মিষ্টি খোলে না আঁখি পল্লব। বিচলিত হয় ইফতিয়ার। মিষ্টি কখনোই এমন করে না। একবার কল দিলেই কল ধরে, একবার ডাকলেই তাড়াহুড়ো করে ছুটে আসে। সেই মিষ্টি আজকে কেন সাড়া দিচ্ছে না? মিষ্টি, আমি কথা বলছি তো তোমার সাথে। দেখো, ধমক দিচ্ছি না। তুমি খুশি হবে না? কিটকিটি হেসে উঠবে না? আর চোখে তাকিয়ে থাকবে না? আমায় দেখবে না? চোখে চোখ পড়তে লজ্জায় নুয়ে পড়বে না? মিষ্টি, ও মিষ্টি, রাগ করেছ? মিথ্যে বলে শাস্তি দিচ্ছিলাম তো, আর শাস্তি দিব না। ওঠো না লক্ষ্মীটি। আমিনা বেগম ছেলের কাঁধে হাত রাখে। বাবা, ও আর কথা বলবে না। চিরনিদ্রায় স্থায়িত হয়েছে মিষ্টি।
চোখ দুটো বন্ধ করে ফেলে ইফতিয়ার। ঠোঁটজোড়া কাঁপছে, শক্তপোক্ত বেশি বহুল শরীরখানাও ধরে রাখতে পারছে না। অগত্যা মাটিতে বসে পড়ে। মনে হচ্ছে দুনিয়া থমকে গিয়েছে। বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। মনে পড়ে যাচ্ছে কিছু স্মৃতি, গতকালকের বলা কথাগুলো। আমার সাথে একটু কথা বলবেন চৌধুরী সাহেব? আহারে, কতটা আকুলতা নিয়ে বলেছিল মেয়েটা। আমার বুকে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমায়? বাঁচার প্রবল ইচ্ছে শক্তি থেকেই বলেছিল কথাটা, কিন্তু বেঈমান ইফতিয়ার শুনল না। ফুপিয়ে কেঁদে ওঠে ইফতিয়ার। মিষ্টির হাতখানা মুঠোয় পুড়ে কপালে ঠেকিয়ে হাউ মাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, এটা হতে পারে না। আমার আল্লাহ কখনই আমার সাথে এমনটা করতে পারে না। আমি কি সব হারাবো? ভালো থাকার অধিকার কি আমার নেই? আমি যে ডালটা ধরি সে ডালটাই ভেঙে যায়, এতটাই দুর্ভাগ্য। ইফতিয়ারকে থামানোর স্পর্ধা কারোরই নেই। আমাকে ছেড়ে যেও না মিষ্টি। তোমাকে হারানোর শোক আমি সইতে পারবো না। তোমার চৌধুরী সাহেব বাঁচবে না মিষ্টি। মধ্যবয়স্ক এক হুজুর বলে। ইফতিয়ারের কর্ণকুহরে প্রবেশ করলো কথাখানা। কান্না থেমে যায়। এক পলক তাকায় হুজুরের মুখপানে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। পরপর মাটি হতে উঠে কাত হয়ে শুয়ে পড়ে মিষ্টির পাশে। মাথা রাখে মিষ্টির বুকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। অবাক হয়ে সকলেই তাকায়। আমিনা বেগম চিৎকার করে ওঠে। মনোয়ারাও ঘাবড়েছে। লাশের পাশে এভাবে কোনো মানুষ শুয়ে আছে, ব্যাপারটা বোধহয় প্রথমবার ঘটল। ইফতিয়ার মাথা তুলে মিষ্টির কপালে চুমু খায় এবং আমিনাকে উদ্দেশ্য করে বলে, মা, আমি ওর সাথে থাকবো। এখানে শান্তি খুঁজে পাচ্ছি আমি। মুহূর্তেই কোলাহল সৃষ্টি হয়। সকলেই ইফতিয়ারকে উঠতে বলে মিষ্টির পাশ হতে। কারো কথায় কানে তোলে না সে, চোখ বন্ধ করে ফেলে। আমিনা বেগমের কান্নার স্বর বাড়তে থাকে। আবারও আখাচারিতে মত্ত হয় জমিদার বাড়ি। জমিদার সাহেব লাঠিতে ভর করে এগিয়ে আসে ইফতিয়ারের নিকট। নানান কথা বলে ওঠার অনুরোধ করে, ইফতিয়ার কানেই তোলে না। হুজুর সহ উপস্থিত সকলেই অনুরোধ করে। সবশেষে টেনে তুলতে যায়, কিন্তু মিষ্টিকে এত শক্তি দিয়ে আঁকড়ে ধরেছে যে টেনে তুলতে ব্যর্থ হয়। ঘন্টা পেরিয়ে যায়, কেউ তুলতে পারে না ইফতিয়ারকে। মরা বাড়িতে আরেক ঝড়ের সৃষ্টি হয়। তখন পূর্ণতা ডায়েরি হাতে এগিয়ে আসে, ইফতিয়ারের পাশে দাঁড়ায়, ধীর গলায় বলে, চৌধুরী সাহেব তাকান আমার পানে। চটচলতি চোখ তুলে ইফতিয়ার। পূর্ণতাকে দেখে যেন সে খুশি হলো। পূর্ণতা, আমি মিষ্টিকে কথা দিয়েছি সারা জীবন ওর পাশে থাকবো। কথা রাখবো না? মিষ্টি ভীষণ ভয় পায়, লাইট বন্ধ করে ঘুমোতে পারে না। একা কবরে কি করে থাকবে? ঠোঁট কামড়ে কান্না আটকায় পূর্ণতা। ইফতিয়ার মাথার ওপরে অবস্থিত আসমানের পানে তাকিয়ে বলে, অসম্ভব ভালোবাসার বিনিময়ে আমি শুধু অভয়ের উপহার দিয়েছি। শেষ সময় আমি ওর সাথে গিয়ে ওকে বোঝাতে চাই আমি বেঈমান না, ওকে ভীষণ পছন্দ করি আমি। আমার হৃদয় জুড়ে পূর্ণতা থাকলেও মস্তিষ্ক জুড়ে মিষ্টি রয়েছে। চৌধুরী সাহেব, মিষ্টি তো চায় আপনি বেঁচে থাকুন, ওর ইচ্ছেগুলো পূরণ করুন। আপনি মিষ্টির সাথে কবরে যেতে চাচ্ছেন, তবে জানেন কি, মিষ্টি আপনাকে খুঁজতে আসবে দুনিয়াতে। দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করছেন কিনা। উঠে আসুন। পূর্ণতা হাত এগিয়ে দেয়। ইফতিয়ার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ণতার হাতের পানে এবং পর মুহূর্তেই ভাবতে থাকে পূর্ণতার বলা কথা। মিষ্টি দেখবে আপনি ওর ইচ্ছে পূরণ করছেন কিনা। আমার কথা রাখবেন না চৌধুরী সাহেব? শুনবেন না? ইফতিয়ার পূর্ণতার হাত ধরে না, একা একাই উঠে বসে। এই হাতকানা ধরার জন্যে কতকাল অপেক্ষা করছে ইফতিয়ার, কত রাত নির্ঘুম কাটিয়েছে, অথচ আজকে সেই হাত নিচ থেকে এগিয়ে আছে ইফতিয়ারের পানে। কিন্তু ইফতিয়ার ধরতে চায় না। পূর্ণতা ইফতিয়ারের দিকে এগিয়ে দেয় লাল রঙের ডায়েরি খানা এবং বলে, আপনি খুব ভাগ্যবান চৌধুরী সাহেব। এক নারীর অসম্ভব ভালোবাসার অধিকারিণী আপনি। তার ভালোবাসার দাম দিতে হবে তো। ইফতিয়ার ডায়েরিখানা হাতে নেয়। ইতিমধ্যেই বেলা 11টা বেজে গিয়েছে। পূর্ণতা নিজ থেকে ইফতিয়ারের হাত ধরে তাকে ওঠায় খাটিয়া হতে, খানিকটা দূরে রাখা চেয়ারে বসায় এবং মহিলাদের বলে মিষ্টির গোসলের ব্যবস্থা করতে। ইফতিয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টায়। ইফতিয়ারের চোখে পানি নেই। সে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মিষ্টির পানে। বিড়বিড় করে বলে,